নমস্কার। প্রথমেই আমাদের শ্রোতা বন্ধুদের জানাই দীপাবলি ও শ্যামা পূজার হার্দিক শুভেচ্ছা। বর্তমান বাংলা সাহিত্যের একজন অত্যন্ত উল্লেখযোগ্য নক্ষত্র লেখিকা সায়ন্তনী পুততুণ্ড। সামাজিক থেকে রোম্যান্টিক, ভৌতিক থেকে ডিটেকটিভ, প্রতিটি বিভাগেই লেখিকা নিজের মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। তার কয়েকটি উল্লেখযোগ্য বই নন্দিনী, ভোর, জিঙ্গল বেল, মিথ্রিডেটিস এবং অধিরাজ সিরিজের অন্তর্গত খ্যাপা খুঁজে খুঁজে ফেরে, সর্বনাশিনী, চুপি চুপি আসছে প্রভৃতি। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত ভূতভূতুম উৎসব সংখ্যা 1427 থেকে। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী 26শে ডিসেম্বর স্ক্যাটার থটসের প্রথম জন্মদিন। সেদিনের মধ্যে অন্তত 50,000 শ্রোতা বন্ধুকে আমাদের পাশে পাওয়ার স্বপ্ন দেখি আমরা। একমাত্র আপনারা চাইলেই সেই স্বপ্ন সফল হতে পারে। তাহলে আর দেরি নয়, শুরু হচ্ছে আমাদের আজকের ভূত চতুর্দশী স্পেশাল নিবেদন, সায়ন্তনী পুততুণ্ডের আমি জানি যা হয়েছিল। বাইরে প্রবল শব্দে বাজ পড়ল। কোনো রকম অশনি সংকেত ছাড়াই হঠাৎ করে যেন গর্জন করে উঠল গোটা আকাশ। পরক্ষণেই চোখ ঝলসে দিয়ে নীলাভ আগুনের গোলা সশব্দে আছড়ে পড়ল মাটিতে। জানলার কাচ প্রবল আওয়াজের ধাক্কায় মুহূর্তের জন্য থরথরিয়ে কেঁপে উঠল। সেই কম্পন বুঝি আস্তে আস্তে এবার ছড়িয়ে পড়ছে দেওয়ালে দেওয়ালে। মসৃণ ক্রিম রঙের দেওয়ালের তলায় যেন ইঁটগুলো পর্যন্ত কাঁপছে। শুক্লার মনে হলো শুধু বাজের আওয়াজ নয়, দেওয়ালে দেওয়ালে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে আরও অনেক অস্ফুট শব্দ, যা সঠিকভাবে শ্রুতিগোচর হয় না। অদ্ভুত কিছু ধ্বনি ছড়িয়ে পড়ছে তার চতুর্দিকে। তিনি শুনতে পাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না। শুক্লা বিহ্বল দৃষ্টিতে তাকালেন তার স্বামী প্রণবের দিকে। প্রণবকে এই অনুভূতির কথা আগেও অনেকবার জানিয়েছেন। বহুবার মনে হয়েছে হঠাৎ করে ছুঁয়ে যাওয়া এক পশলা হিমেল ঝোড়ো হাওয়া ফিসফিস করে কিছু বলে গেল, অথবা ভোর রাতে শিশির টুপটাপ করে বলে যায় এক রহস্যময় কাহিনী। জোনাকি সবুজাবো আলো অদ্ভুত ইঙ্গিতে বলতে চায় কিছু অপ্রকাশিত ইতিহাস যার খোঁজ মেলেনি আজও। কিন্তু সবকিছুই যেন রহস্যের কুয়াশায় মোড়া, ধরা দিয়েও অধরাই থেকে যায়। বড় অস্পষ্ট সেই ইঙ্গিত। শুক্লা বুঝে উঠতে পারেন না, কিন্তু অনুভব করতে পারেন সে অলৌকিক উপস্থিতিকে। মনে হয় একজোড়া অদৃশ্য চোখ সবসময় নজর রাখছে তার ওপর। কোনো ছায়া তাকে প্রতি মুহূর্তে নীরবে অনুসরণ করছে। কিন্তু প্রণবকে বারংবার বলা সত্ত্বেও কোনো লাভ হয়নি। তিনি কিছুতেই কোনো রকম অলৌকিকতাকে বিশ্বাস করবেন না। উল্টে বলবেন, সবটাই তোমার মনের ভুল। তুমি ওই ওষুধগুলো একটু বেশি খাচ্ছ। বেশি দিন ধরে অ্যান্টিডিপ্রেশন ট্যাবলেট খেলে লোকে এমন উদ্ভট জিনিস দেখে এবং শোনে। আর গত 3 মাসে তো মুড়ি মুরকির মতো ওষুধ খেয়ে চলেছ। এসব তারই সাইড এফেক্ট। কতবার বলেছি এত ওষুধ খেয়েও না, কিন্তু তুমি তো কিছুতেই শুনবে না। বাইরে ততক্ষণে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। প্রেক্ষাপট এখন ঝাপসা। এক লহমায় প্রকৃতি মুছে ফেলেছে সমস্ত রং, সমস্ত সৌন্দর্য। সুবিশাল এক কালো পর্দায় ঢাকা পড়ে গিয়েছে বিশ্ব চরাচর। কোথাও কিচ্ছু নেই, যেন কোনোদিন ছিল পর্যন্ত না। শুধু বাইরের বিশাল দেহী বটগাছটার সঙ্গে আচমকা ধেয়ে আসা প্রভঞ্জনের অসম লড়াইয়ের আভাসটুকু পাওয়া যায় মাত্র। ওই ঝড়ের হাওয়ার দাপটে বিধ্বস্ত গাছটার মতো শুক্লারও মনের মধ্যে কিছু আশঙ্কা আছাড়ি পিছাড়ি খাচ্ছে।
মাঝে মধ্যেই অশুভ চিন্তায় মনের ভেতরটা ছ্যাঁত করে উঠছে তার। 4 মাস 10 দিন। আজ থেকে ঠিক 4 মাস 10 দিন আগে ছেলেটা নিখোঁজ হয়ে গিয়েছিল। সেই যে চলে গেল, আর ফিরল না। এমনভাবে অদৃশ্য হয়ে গেল যেন তার অস্তিত্ব ছিলই না কখনো। কতদিন তার উচ্ছ্বসিত কণ্ঠস্বর শোনেননি তারা। কতদিন সে নাকি স্বরে নতুন কোনো বায়না করেনি। যে দুষ্টুমি ভরা খিলখিলে হাসির জলতরঙ্গ বাড়ির প্রতিটি কোণে অনুরণিত হয়ে ফিরত, আজ সে নীরব। ভাবতে ভাবতেই শুক্লার কপালে চিন্তার ভাঁজ পড়ল। বাড়িটা 4 মাস 10 দিন ধরে বড় নীরব হয়ে পড়েছে। কেমন যেন বোবা বিমূঢ় মানুষের মতো নিরুত্তাপ নৈঃশব্দ গ্রাস করে নিয়েছে তাকে। এত শূন্যতা কেন? কোথায় হারিয়ে গেল পাহাড়ি ঝর্ণার মতো অনাবিল উচ্ছ্বাস? সে কি আর ফিরবে না? অমঙ্গল আশঙ্কাটা মনে হতেই কোনো মতে নিজেকে সামলে নেন শুক্লা। না, সন্তানের বিষয়ে অশুভ চিন্তা করতে নেই। কোনো মতে চোখের জল সামলে দেওয়ালের দিকে তাকান তিনি। সেখানে ঘরের আলোয় উদ্ভাসিত হয়ে এক বালকের ছবি। ঝলমলে কমলা রঙের টি শার্ট পরা 12 বছরের সৃজন বন্দ্যোপাধ্যায় দুষ্টু হাসি হাসছে। শুক্লা ও প্রণব বন্দ্যোপাধ্যায়ের একমাত্র সন্তান। শুক্লা পেশায় শিক্ষিকা এবং প্রণব নামজাদা আইনজ্ঞ। প্রণব আজ পর্যন্ত একটি কেসও হারেননি। তার দৌলতে শাস্তিও পেয়েছে অনেকে। তাই স্বাভাবিকভাবেই প্রণবের শত্রুর শেষ নেই। আর সৃজন বাবার বড় আদরের ছেলে। তল্লাটে সবাই জানে সৃজন প্রণবের প্রাণ। তাই যখন সে নিখোঁজ হয়ে গেল, তখন পুলিশ বহুবার জিজ্ঞেস করেছে প্রণবকে, আপনার বিশেষ কোনো শত্রু আছে যে সৃজনকে কিডন্যাপ করতে পারে? প্রণব আদ্র অসহায় চোখে তাকিয়েছিলেন। একজন উকিলের কি আদৌ একজন বিশেষ শত্রু থাকে? তার পেশাটাই যে শত্রু তৈরির কারখানা। ভারপ্রাপ্ত পুলিশ অফিসার হয়তো তার নীরবতার মধ্যেই উত্তরটা খুঁজে নিয়েছিলেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিলেন, আচ্ছা, সেদিন ঠিক কি হয়েছিল বলতে পারেন? ছেলে মানুষ তো, পড়াশোনা বা মার্কস নিয়ে আপনাদের মধ্যে কোনো রকম মনোমালিন্য হয়েছিল? কোনো কারণে বকাঝকা খেয়েছিল কি? কিংবা রাগ করার কোনো কারণ? টিনেজার্স, এই বয়সটা খুব অভিমানী। এমন হতে পারে যে হয়তো আপনাদের ওপর রাগ করে নিজেই কোথাও চলে গিয়েছে। ইম্পসিবল অফিসার। বাবি রাগ করে বড় জোর চেঁচাতে পারে, কান্নাকাটি করতে পারে, এমনকি না খেয়েও থাকতে পারে, কিন্তু আমাদের ছেড়ে যাওয়ার কথা কিছুতেই ভাববে না। অফিসার তখনও সব প্রশ্ন দৃষ্টিতে তাকিয়েছিলেন। প্রণব একটু থেমে ফের যোগ করলেন, ও সারা জীবনে কখনো আমাদের ছাড়া কোথাও থাকেনি। আমার ফিরতে একটু লেট হলেই সে টেনশনে পায়চারি শুরু করে দেয়। যতক্ষণ না আমি ফিরছি সে খাবে না, শোবেও না। কোনো কেসের কারণে শহরের বাইরে গেলে তো একবারে কেঁদে কেটে অস্থির হয়ে যায়। আর ওর মায়ের গায়ে লেপ্টে না থাকলে ওর শান্তি হয় না। মায়ের হাতের রান্না ছাড়াও খেতেই পারে না। মা গায়ে হাত বুলিয়ে না দিলে ছেলের ঘুমই হয় না। এরপরও কি আপনার মনে হয় যে বাবি সামান্য রাগ বা জেদ করে বাড়ি ছেড়ে চলে যাবে? ইনভেস্টিগেটিং অফিসার মৃদু সম্মতিসূচক মাথা ঝাঁকালেন। যে ছেলে মা বাবার প্রাণ, যে এক মুহূর্তের জন্য নিজের পরিবারকে ছেড়ে থাকতে পারে না, তার চরিত্রে আচমকা রাগ করে বাড়ি ছেড়ে যাওয়ার থিওরি ঠিক বসে না। তদন্ত করে যতটুকু জেনেছেন তাতে সৃজনকে বাপমায়ের অত্যন্ত আদুরে ছেলে বলেই মনে হয়েছে। দুনিয়ায় বোধহয় এমন কিছুই নেই যা প্রণব শুক্লা সৃজনকে দিতে পারেন না। তবু রুটিন মাফিক জানতে চেয়েছিলেন, পড়াশোনা বিষয়ে কোনো রকম স্ট্রেস? স্বামী স্ত্রী দুজনেই একসাথে বলে ওঠেন, না। সত্যি পড়াশোনা নিয়ে কখনো সৃজনকে কোনো কড়া কথা বলেননি ওরা, বা বলা ভালো যে বলতে হয়নি। সে একটু ছটফটে হলেও অত্যন্ত মেধাবী ছেলে, আর রেজাল্ট কিংবা মার্কস নিয়ে বেশি বাড়াবাড়ি করা
প্রণবের স্বভাব বিরুদ্ধ। তিনি নিজেও পড়াশোনায় সাংঘাতিক কিছু ভালো ছিলেন না, অথচ ফার্স্ট বেঞ্চারদের তুলনায় অনেক বেশি প্রতিষ্ঠা পেয়েছেন। শুক্লাও শিক্ষিকা হওয়ার দরুন জানেন এবং বিশ্বাসও করেন যে পরীক্ষার নম্বরই মানুষের একমাত্র পরিচয় না। তাছাড়া সৃজন ফার্স্ট বয় না হলেও তার রেজাল্ট চিরকালই ভালো, তাই তার মার্কস বা পার্সেন্টেজ নিয়ে দুজনের কারোরই তেমন মাথা ব্যথা ছিল না। অফিসার তাদের উত্তর শুনে একটু চুপ করে থাকেন, তারপর আবার সেই একই প্রশ্ন করেন। সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল তা জানেন? সেদিন ঠিক কি হয়েছিল সেদিন? বারবার এই প্রশ্নটাই উদ্ধৃত জিজ্ঞাসা চিহ্ন নিয়ে শুক্লার মস্তিষ্কে গেঁথে যায়। সেদিন কি হয়েছিল? কিছুই তো হয়নি। না কোনো রকম মনোমালিন্য, না কোনো রকম রাগারাগি। আর 5টা দিনের মতোই স্বাভাবিকভাবে শুরু হয়েছিল রোদ ঝলমলের দিনটা। সকাল সকাল প্রণব কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলেন। কোভিড-19-এর তাণ্ডবে কোর্ট বহুদিন বন্ধ থাকার পরে সেই দিনই খুলেছিল। প্রণবের কিছু কেস পেন্ডিং থাকার দরুন তাকে সেদিনকে কোর্টে যেতেই হয়েছিল। সকাল থেকে শুক্লা ব্যস্ত ছিলেন অনলাইন ক্লাস নিয়ে। সৃজনও নিজের ঘরে বসে নির্বিঘ্নে অনলাইন ক্লাসই করছিল। দুপুরবেলা মা ছেলে একসাথে বসে লাঞ্চও করেছে। মা আর ছেলে একসাথে খেতে বসা মানেই দুজনের সারা দিনের গল্পে ভরে থাকবে পারিবারিক মুহূর্তগুলো। বিশেষ করে সৃজনের অনলাইন ক্লাসের গল্প। তার কোন স্যার শুরু হওয়ার মিনিট 5 আগে অসতর্কভাবে স্যান্ডো গেঞ্জি পরে বসে হাত পাকায় হাওয়া খাচ্ছিলেন, কিংবা কোন ম্যাডাম পড়াতে পড়াতেই আচমকা চিৎকার করে কাউকে বলে উঠেছেন, কতবার বলবো চিড়ে ভাজার কৌটোটা টেবিলের ওপরে আছে। এইসব মজাদার গল্পই মূল বিষয়বস্তু। শুক্লা শোনেন ও হাসতে হাসতে বিষম খান। সমগ্র শিক্ষক প্রজাতি এখনো অনলাইন ক্লাসে এক্সপার্ট হয়ে উঠতে পারেনি, আর এই ছোটোখাটো প্রমাদগুলো তারই প্রতিফল। এর মধ্যে বিশুদ্ধ মজা ছাড়া আর কিছুই নেই। তাই সৃজন যখন অভিনয় করে দেখাচ্ছিল যে স্যান্ডো গেঞ্জি পরা স্যার যে মুহূর্তে আবিষ্কার করলেন যে তাকে গোটা ক্লাস দেখছে, তৎক্ষণাৎ তার মুখভঙ্গি ঠিক কেমন হয়েছিল, তখন হাসতে হাসতে শুক্লা চোখে জল চলে এসছিল। কিন্তু তখন কে জানতো শেষ পর্যন্ত কি হতে চলেছে? কে জানতো হাসির ছলে চলে আসা অশ্রুই ভবিতব্য হয়ে দাঁড়াবে? সারা সকাল অনলাইন ক্লাস নিয়ে ক্লান্ত শুক্লা রোজই দুপুরে একটু ঘুমিয়ে নেন। আর সৃজন সেই ফাঁকে ঢিল ছোড়া দূরত্বে অতনুদের বাড়িতে খেলতে যায়। না, ক্রিকেট বা ফুটবলের মতো আউটডোর গেমস না। কোভিডের জন্য বাচ্চারা আর বাইরে খেলাধুলা করে না। অতনুর বাবা বিরাট বিজনেসম্যান। তিনি নিজের বাড়ির মধ্যেই আস্ত ভিডিও গেম পার্লার বানিয়ে দিয়েছেন। আছে টেবিল টেনিস বা দাবা খেলার ব্যবস্থাও। রোজ দুপুরে খাওয়া দাওয়ার পরে সৃজন সেখানেই বন্ধুদের সাথে খেলা করে। সে টেবিল টেনিস চ্যাম্পিয়ন, ভিডিও গেমসে ওস্তাদ। শুক্লাও বারণ করেন না। করোনা ভাইরাসের জ্বালায় বাচ্চাগুলোর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, কিন্তু এখনো পর্যন্ত এই চত্বরে ভাইরাসের সংক্রমণ হয়নি। আর খেলাধুলা সবটাই তো বাড়ির ভিতরে। অতনুর বাবাও অত্যন্ত খুঁতখুঁতে মানুষ। গোটা বাড়িটাকেই ঘন্টায় ঘন্টায় স্যানিটাইজ করেন, তাই আপত্তির বিশেষ কোনো জায়গা থাকে না। সেদিনও অতনুদের বাড়িতে খেলতে গিয়েছিল সৃজন, আর ফিরে আসেনি। সে কথা মনে পড়তেই অসম্ভব আত্মগ্লানিতে ভোগেন শুক্লা। সারাদিনের ক্লান্তিতে এমন কাল ঘুমে তাকে পেয়েছিল যে অন্ধকার নেমে আসার আগে জানতেও পারেননি যে সৃজন বাড়ি ফেরেনি। এতটাই প্রগাঢ় ঘুমে তলিয়েছিলেন যে বাড়ির সর্বক্ষণের কাজের লোক ভোলা একরকম হাঁকডাক করেই তার ঘুম ভাঙিয়েছিল। তিনি চোখ মেলে তাকাতেই ভোলা উদ্বিগ্ন কণ্ঠে জানায়, মা, ছোটদা তো এখনো ফিরল না। নিদ্রাজড়িত চোখে ঘড়ির দিকে তাকিয়েই প্রায় লাফিয়ে উঠেছিলেন তিনি। সে কি, 7টা বেজে গিয়েছে, এতক্ষণ ঘুমিয়েছেন? আর ভোলাই বা কি বলছে? বাবি এখনো অতনুদের বাড়ি থেকে ফেরেনি, কিন্তু
কেন? এতক্ষণ তো তার ফিরে আসার কথা। আর যদি নাই ফেরে, তার মানে এখনো হয়তো সে খেলতেই ব্যস্ত। তবে ভোলার কণ্ঠস্বরে এমন চাপা উদ্বেগ কেন? শুক্লা একটু বিহ্বলভাবে জানান, এখনো খেলছে হয়তো। অতনুদের বাড়িতে যা, ওকে ডেকে আন। ভোলা ভয়ার্ত স্বরে বলে, আমি গেছিলাম মা, অতনু দাদাবাবুর বাড়িতে ছোড়দা নেই। মানে? প্রায় বজ্রাহতের মতো বলেন শুক্লা। অতনুদের বাড়িতে সৃজন নেই? তবে সে গেল কোথায়? বাড়িতেও তো ফেরেনি। পরের কয়েক ঘন্টা তন্ন তন্ন করে সৃজনকে চতুর্দিকে খুঁজলেন শুক্লা ও ভোলা। যেখানে যেখানে তার থাকার সম্ভাবনা আছে সেই প্রত্যেকটি বাড়িতেই খোঁজ করলেন, কিন্তু না, সৃজন কোথাও নেই, কোথাও না। কোনো বন্ধুর বাড়িতে সে যায়নি, কোনো আত্মীয়ের বাড়িতেও না। ভয়ার্ত শুক্লা ফোন করলেন প্রণবকে। তিনি তখন বাড়ির দিকেই রওনা হয়েছেন। শুক্লার কথা শুনে উত্তেজিত হয়ে তিনি বললেন, বাবিকে পাওয়া যাচ্ছে না মানে? তোমরা এখনো চুপচাপ বসে আছো? আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। এরপর পুলিশ রীতিমতো চিরুনি তল্লাশি শুরু করল। অতনু এবং সৃজনের অন্যান্য বন্ধুরা জানালো যে সৃজন নাকি সেদিন একটু আগেই খেলা ছেড়ে বেরিয়ে এসছিল। বেচারি টেবিল টেনিসে হেরে যাচ্ছিল বলে মুড বেজায় অফ ছিল। রীতিমতো বন্ধুদের সাথে ঝগড়া করেই হাতের র্যাকেট ছুঁড়ে ফেলে দিয়ে গজগজ করতে করতে চলে গিয়েছিল সে। কিন্তু কোথায় যাচ্ছে কিংবা কারো সঙ্গে যাচ্ছে কিনা তা কেউই খেয়াল করেনি। স্বাভাবিকভাবেই সবাই ধরে নিয়েছে যে সে সোজা বাড়িতেই যাবে। কিন্তু ছেলেটা তো বাড়ি ফেরেইনি, তাহলে গেল কোথায়? এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। পুলিশ আশেপাশের সমস্ত পুকুরে, জলাধারে রীতিমতো জাল ফেলে খানা তল্লাশি করেছে। হিস্ট্রি সিটার ও কিডন্যাপারদের তুলে এনে পিটিয়ে একসাও করেছে। ছেলে অন্তঃপ্রাণ দম্পতি প্রতি পলে পলে দগ্ধ হয়ে মরছেন। টিভিতে, খবরের কাগজে সৃজনের ছবিসহ সন্ধান চাই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। নাওয়া খাওয়া ভুলে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিজের হাতে সৃজনের পোস্টার লাগিয়েছেন স্বয়ং প্রণব। শুক্লা প্রথমে অন্নজল ত্যাগ করেছিলেন, পরে প্রণবের কাতর অনুরোধে অনশন ভাঙলেও আস্তে আস্তে হয়ে উঠেছেন ডিপ্রেশনের রোগী। আর সেই ওষুধের মাত্রা যতই দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে। শুক্লাকে পাগলের মতো ওষুধ খেতে দেখে প্রণব বহুবার বকাবকি করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। আজ 4 মাস 10 দিন হয়ে গেল দুজনে নীরবে ফোনের দিকে তাকিয়ে রয়েছেন অনন্ত প্রতীক্ষায়। যদি পুলিশের ফোন আসে, যদি তারা খুঁজে পায় সৃজনকে, অথবা তার কোনো খবর পাওয়া যায়, কিংবা যদি কিডন্যাপারদের র্যানসামের কলও আসে, অন্তত এইটুকু তো বোঝা যায় যে 12 বছরের ছেলেটা কোথায় গেল। যে প্রশ্নটা বারবার পুলিশ করছে তার উত্তরটা যদি জানা যেত। আদতে কি হয়েছিল তার সঙ্গে, সৃজনের কি হলো, কোথায় আছে সে? বাইরে বটগাছটার মাথায় বিদ্যুতের তরবারি আবার ঝলসে উঠল। পরক্ষণেই সমস্ত চিন্তা সূত্র ছিন্ন করে দিয়ে দরজায় সজোরে করাঘাতের শব্দ। শান্ত নয়, অশান্ত এবং মুহুর্মুহু করাঘাত। বুঝি দরজাটা এবার ভেঙেই যাবে। সেকেন্ডের ভগ্নাংশে প্রায় স্প্রিং দেওয়া পুতুলের মতো লাফিয়ে উঠলেন শুক্লা। যেদিন থেকে সৃজন হারিয়ে গিয়েছে তারপর থেকেই চমকে চমকে ওঠেন তিনি। ডোরবেল বা করাঘাতের শব্দ এলেই প্রাণপণে ছুটে যান সেদিকে। ভোলাকে প্রায় ধাক্কা মেরে সরিয়ে দিয়ে নিজেই গিয়ে দ্রুত হাতে দরজা খুলে দেন। বুকের ভেতর একটাই প্রত্যাশা, যদি সে ফিরে আসে, যদি সৃজন আবার এসে দাঁড়ায় বদ্ধ দরজার সামনে, তাকে তাড়াতাড়ি দরজা খুলতে হবে না? আজও তিনি সবেগে দরজার দিকে ছুটলেন। পেছন পেছন প্রণব। দ্রুত হাতে মুহূর্তের মধ্যে দরজা খুলে ফেলেছেন শুক্লা। বাইরে দাঁড়িয়ে আছে একটা ছায়া ছায়া অবয়ব।
আগন্তুকের সারা দেহ চুইয়ে জল পড়ছে। ক্ষীণ আলোয় চোখে পড়ল আপাতমস্তক ভেজা খাকি উর্দি। অফিসার? প্রণব এবার সাগ্রহে এগিয়ে যান আগন্তুকের দিকে। বাইরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি ঘনিষ্ঠ বন্ধু না হলেও একদম অপরিচিত না। তিনি সৃজনের মিসিং কেসের ইনভেস্টিগেটিং অফিসার। শুক্লার হৃৎপিণ্ড প্রায় লাফিয়ে উঠল। এই ঝড় জলের রাতে আচমকা স্বয়ং ইনভেস্টিগেটিং অফিসার এসে উপস্থিত কেন? তার মুখে যেন কয়েক হাজার ওয়াটের আলো জ্বলে উঠল। তবে কি এতদিনে সৃজনের কোনো খবর পাওয়া গেল? সেই সংবাদে কি শোনাতে এসছেন অফিসার? শুক্লার মুখের কথা প্রায় ছিনিয়ে নিলেন প্রণব। এত রাতে আপনি? বাবির কোনো খোঁজ পেলেন? উর্দিধারী অবনত মুখে একটু রুক্ষ স্বরেই জানালেন, আমি জানি যা হয়েছিল। কি? উপস্থিত দুজনেই চমকে উঠলেন। অফিসার তো কখনো এমন নিরুত্তাপ অথচ খসখসে স্বরে কথা বলেন না। তাছাড়া উনি বলছেনই বা কি? উনি জানেন কি হয়েছিল? এর মানে কি? ইনভেস্টিগেটিং অফিসার আস্তে আস্তে এবার মুখ তুলে তাকালো। ভদ্রলোকের সারা মুখ বেয়ে তখনও জলবিন্দু ঝরে পড়ছে, কিন্তু তার চোখে চোখ পড়তেই অস্ফুট আর্তনাদ করে কয়েক পা পিছিয়ে এলেন শুক্লা। প্রণব যা দেখলেন তাতে ভয়ে তারও রক্ত হিম হয়ে গেল। অফিসারের চোখের মণি দুটো সম্পূর্ণ সাদা। এ কি আদৌ কোনো মানুষের চোখ? কি অদ্ভুত তার দৃষ্টি! সে দৃষ্টিতে কোনো প্রাণ নেই, যেন দুটো ভয়াল পাথরের চোখ অনিমেষে তাকিয়ে রয়েছে। তিনি এবার সজোরে সেই একই বাক্যের পুনরাবৃত্তি করলেন, আমি জানি যা হয়েছিল। তার জোরালো কণ্ঠস্বরে কেঁপে উঠল গোটা ঘর। ফের উচ্চারিত হলো সেই কথাগুলো, আমি জানি যা হয়েছিল। শুক্লা ভয়ে বিস্ময়ে বাক শক্তিহীন। ততক্ষণে সেখানে ভোলাও এসে পড়েছে। সেও মাথামুন্ডু কিছুই বুঝতে না পেরে হাঁ করে তাকিয়ে আছে সামনের দিকে। প্রণব কোনো মতে বললেন, কি বলছেন অফিসার? অফিসার তখনও বিভৎস সেই সাদা চোখ নিয়ে মরা মাছের মতো তাকিয়ে, কিন্তু তার কণ্ঠস্বরে যেন এবার মর্মান্তিক হাহাকার। ক্রন্দন উচ্ছ্বাসিত কণ্ঠে এবার তিনি সজোরে চিৎকার করে উঠলেন, আমি জানি যা হয়েছিল। উপস্থিত সকলেই বিস্ময় বিস্ফারিত চোখে দেখল অফিসার বিদ্যুৎ বেগে বের করে আনলেন তার সার্ভিস রিভলভার। কেউ কিছু বোঝার আগেই নিজের কপালেই আগ্নেয়াস্ত্রটি ঠেকিয়েছেন তিনি। প্রণব আর্ত চিৎকার করে উঠলেন, এ কি? কি করছেন আপনি? কি করছেন? কিন্তু কেউ কিছু করার আগেই গর্জে উঠল রিভলভার। অফিসারের প্রাণহীন দেহ লুটিয়ে পড়ল মাটিতে। ঠিক সেই মুহূর্তেই বিরাট বড় বটগাছটাও ঝড়ের দাপট সহ্য করতে না পেরে সশব্দে হুড়মুড়িয়ে উল্টে পড়ল। তোদের চোখের সামনেই ভদ্রলোক সুইসাইড করলেন দিদিভাই? সুচরিতার কথায় আস্তে আস্তে মাথা নাড়লেন শুক্লা। কাল রাতের ঘটনার পর থেকে তিনি বাক শক্তিরহিত। কথা বলার শক্তিটুকুও বাকি নেই তার মধ্যে। এখনো বিশ্বাস করতে পারছেন না তার সামনে দাঁড়িয়ে এক পুলিশ অফিসার নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। চোখের সামনে ভাসছে সেই ভয়ঙ্কর মুহূর্তটা। কি ভয়াবহ ছিল সেই সাদা দুটো চোখ, কি ভয়ঙ্কর তার সেই অন্তিম শব্দগুলো। এখনো মস্তিষ্কের ভিতর ধাক্কা খেয়ে ফিরছে তার বলা কথাটা। সুচরিতা সেই মারাত্মক শব্দগুলোই আবার উচ্চারণ করল, আমি জানি যা হয়েছিল। এর মানে কি? উনি কি জানতেন? আর কিছু বলেছেন? শুক্লা কেঁপে উঠলেন।
এখন এই বাক্যটা শুনলেই তার ভয় করছে। কিছুই তো নয়, নিতান্তই কয়েকটা নিরীহ শব্দ মাত্র, কিন্তু প্রত্যেকটা শব্দের মধ্যেই লুকিয়ে আছে আতঙ্ক। সেই আতঙ্ককে প্রকাশ করা যায় না, বর্ণনা করা যায় না। মানুষটা কি সত্যি সত্যি আত্মহত্যা করলো, নাকি গোটাটাই একটা ভয়াল দুঃস্বপ্ন? বারবার একই কথা জিজ্ঞাসা কেন করছো সুচরিতা? প্রণব বিরক্ত হয়ে বললেন, তোমাকে তো আমি আগেই সব বলেছি। অফিসার 3 বার একটাই কথা বলেছেন, তার বেশি একটা শব্দও তিনি উচ্চারণ করেননি। আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না যে দিদিকে দিয়ে করবোরেট করাচ্ছ? কেন? আমরা কি কাঠগড়ায় দাঁড়িয়ে আছি? সুচরিতা সম্পর্কে শুক্লার পিস্তুত বোন ও প্রণবের জুনিয়র। জামাইবাবুর ধমক খেয়ে আমতা আমতা করে সে বলল, না তা নয় প্রণবদা, আমি জাস্ট এমনি। এমনি এমনি কি? আবার ধমকে ওঠেন প্রণব। তোমার দিদির অবস্থাটা একবার দেখো। কাল সারা রাত ও ঘুমোয়নি, ভয়ে কাঁপছে, জড়সড় হয়ে আছে। পুলিশ ঘন্টায় ঘন্টায় ফোন করে বা এসে আমাদের জেরা করছে। তোমাকে আমি ডাকলাম ওকে মেন্টাল সাপোর্ট দিতে, আর তুমি উল্টে ওকে ভয় দেখাচ্ছ। জামাইবাবু কাম সিনিয়রের ভৎসনায় সুচরিতা একটু বিব্রত হয়েই চুপ করে যায়। কি বলবে বুঝে পায় না। এই মুহূর্তে বন্দ্যোপাধ্যায় পরিবারের ওপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। একে তো তাদের একমাত্র সন্তান সৃজন নিখোঁজ, তার ওপর খোদ মিসিং কেসের ইনভেস্টিগেটিং অফিসার মারা গেলেন, তাও আবার এইভাবে। পুলিশের জেরায় জেরায় বিধ্বস্ত প্রণব। কি হয়েছিল, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, সব পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিতে হচ্ছে। পুলিশ মানতেই চাইছে না যে অফিসার আত্মহত্যা করেছেন। এমনকি তার বলা শেষ কথাটাও বিশ্বাস করছে না তারা। বলছে, আমি জানি যা হয়েছিল। এর অর্থ কি? প্রণব অতি কষ্টে নিজের ওপর নিয়ন্ত্রণ রেখে জানিয়েছিলেন, এর অর্থ আমিও জানি না। যিনি জানতেন তাকে জিজ্ঞেস করার আর কোনো উপায় নেই, কিন্তু আমরা 3 জনেই যা দেখেছি আর শুনেছি সেটাই বলছি। উনি রিপিটেডলি একটা কথাই বলে গেছেন, কোট আনকোট, আমি জানি যা হয়েছিল। কি হয়েছিল? ঠিক কিসের কথা বলছিলেন তিনি? আমি জানি না। ওসির চোখ সন্দেহে সরু হয়ে যায়। মিস্টার ব্যানার্জি, আপনিও একজন ল অফিসার। অনেক সন্দিগ্ধ ব্যক্তিকে জেরা করেছেন কোর্টে। নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের বক্তব্য রীতিমতো অবিশ্বাস্য। অফিসার এলেন, আপনাদের সঙ্গে কথা বললেন, এবং কথা নেই বার্তা নেই নিজের মাথাতেই আরামসে গুলি মেরে আত্মহত্যা করলেন। মরার আগে কি বলে গেলেন? আমি জানি যা হয়েছিল। সম্পূর্ণ অর্থহীন কথাবার্তা। এ বয়ান যে ধোপে টিকছে না। প্রণব ও শুক্লা পরস্পর দৃষ্টি বিনিময় করেন। প্রণব নিজেও জানেন তিনি যা বলছেন তা সম্পূর্ণ অযৌক্তিক। কোর্টে স্টেটমেন্ট দিলে তাকে রীতিমতো মানসিক রোগী বলে সন্দেহ করা হবে। কিন্তু বলবেনটা কি? তাদের 3 জনের চোখের সামনে যা ঘটেছে তাকে কোনো মতেই বিশ্বাসযোগ্য গল্পের আকার দেওয়া যাবে না। তাও ভাগ্যিস সাদা চোখের ব্যাপারটা বলেননি। ওটা বললে হয়তো গোটা পুলিশ সম্প্রদায় অট্টহাস্য করে উঠত, আর তাদের সবাইকে ধরে মেন্টাল অ্যাসাইলামে পুরে দিত। আপনি কি আমাদের সন্দেহ করছেন? তার কণ্ঠস্বর একটু রুক্ষ। ওসি মৃদু হাসলেন। দেখুন স্যার, সন্দেহ করাই স্বাভাবিক। যদি মেনেও নিই যে অফিসারের মরার শখ হয়েছিল এবং কোনো কারণে তার মাথায় আত্মহত্যার ভূত চেপেছিল, সেক্ষেত্রেও তিনি বেছে বেছে আপনার বাড়িতে এসে আপনাদের 3 জনকে সাক্ষী রেখে মরবেন কেন? সুইসাইড তো মানুষ দেখিয়ে দেখিয়ে করে না। আদৌ কোনো লজিক পাচ্ছেন ঘটনার? তিনি দীর্ঘশ্বাস ফেলেন। আই মাস্ট অ্যাডমিট, না। ওসি একটু শান্ত ভঙ্গিতেই বলেন, আপনি কিছু চেপে যাচ্ছেন না তো স্যার? আপনি নিজেও জানেন পুলিশের কাছে কিছু গোপন করে যাওয়ার ফল কি হতে পারে।
জানি আমরা কিছুই গোপন করছি না। তার চেয়েও শান্ত ও কিছুটা ক্লান্ত ভঙ্গিতে জানালেন প্রণব। আপনার ছেলের মিসিং কেসটার কোনো ডেভেলপমেন্ট হয়েছিল? তদন্তকারী অফিসার কি সে বিষয়ে কিছু বলেছিলেন? না, উনি শুধু একটা কথাই বলেছেন, আর সেটা আমি অলরেডি আপনাদের জানিয়েছি। আমি জানি যা হয়েছিল। এবার ওসির ভুরুতে সামান্য ভাঁজ পড়ল, দৃষ্টিও সংশয়ান্বিত। তারপর তিনি বললেন, আপনার নিজের কোনো লাইসেন্স গান আছে? ইঙ্গিত স্পষ্ট। প্রণব আর কথা না বাড়িয়ে নিজের লাইসেন্সড রিভলভারটি ওসির হাতে তুলে দেন। আপাতত সেটাই বাজেয়াপ্ত করে সাময়িক বিরতি দিয়েছে পুলিশ। পুলিশ আমাদেরই সন্দেহ করছে, তাই না? দীর্ঘ নীরবতার পর শুক্লা অত্যন্ত ক্ষীণ কণ্ঠে এই প্রথম কথা বললেন। ঘরে উপস্থিত দুই উকিলের মধ্যে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় হল। প্রণব সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বললেন, পুলিশের কাজই হলো সন্দেহ করা। ওরা নিজেদের বাড়ির লোকজনকেও সন্দেহ করে। ওদের কাজ কি শেষ হয়েছে? না। দুদে উকিল অভিজ্ঞ কণ্ঠেই জানান, যতদূর আমি পুলিশকে চিনি তাতে বলতে পারি ওরা আমাদের বয়ানে আদৌ বিশ্বাস করেনি। আবার আসবে, আবারও খুঁচিয়ে খুঁচিয়ে একই প্রশ্ন করবে। ওরা ভাবছে আমরা অফিসারকে খুন করেছি, তাই না? নয়তো তোমার রিভলভারটা চাইলো কেন? প্রণব দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ চুপ করে থাকেন। হয়তোবা প্রশ্নটাকে এড়িয়েই যেতে চাইছিলেন, কিন্তু শুক্লা তার দিকে নাছোড়বান্দা ভঙ্গিতে একদৃষ্টে তাকিয়ে আছেন দেখে একরকম বাধ্য হয়েই বললেন, ভাবলেই তো হলো না, কোর্টে প্রমাণ করতে হবে তো। ওদের কাছে আমাদের বিরুদ্ধে কোনো রকম কোনো প্রমাণ নেই। ইভেন ফরেন্সিকও বলবে যে গুলিটা ওর সার্ভিস রিভলভার থেকেই একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে চলেছিল, আমার রিভলভার থেকে নয়। কিন্তু তাহলেও তো প্রমাণ হয় না যে আমরা ওকে মারিনি। প্রণব এবার একটু বিরক্ত হলেন। না, হয় না, কিন্তু এটাও প্রমাণ হয় না যে আমরা ওকে মেরেছি। তুমি অনেকক্ষণ ধরে রেস্টলেস হয়ে আছো, এবার একটু রেস্ট নাও। সুচরিতা বুঝে গিয়েছে তাকে কি করতে হবে। সে তার দিদির হাত ধরে টান মারে। আয় দিদি ভাই, কিছু খেয়ে নে, তারপর একটু বিশ্রাম। শুক্লা অন্যমনস্কভাবে ফের বাইরের দিকে তাকান। ঝড়ে ভূপতিত বটগাছটার দিকে তাকিয়েই গা শিরশির করে উঠল তার। বটগাছটা অবিকল অফিসারের প্রাণহীন দেহটার মতো করেই নিচে পড়ে আছে। এক পলকের জন্য মনে হলো ওটা গাছ না, বরং কোনো মানুষেরই মৃতদেহ। তিনি আলতো করে মাথা ঝাঁকান। না, গোটাটাই তার দৃষ্টিভ্রম। কিন্তু বটগাছটাকে এমন জীবন্ত মনে হচ্ছে কেন? শহরের ইট কাঠ পাথরের পাঁজরে এক চিলতে সবুজ মরুদ্যান এই চিলড্রেন্স পার্ক। মখমলি সবুজে ঘেরা এই ছোট্ট পার্কের নাম চিলড্রেন্স পার্ক হলেও অনেক বয়স্ক মানুষ সকালে বিকেলে এখানে হাঁটতে আসেন। মাঝখানে এক টুকরো স্বচ্ছ নীল জলের জলাশয়কে কেন্দ্র করে চতুর্দিকে গড়ে উঠেছে এক মনোরম সবুজ উদ্যান। ছোটদের জন্য দোলনা, সিস, স্লাইড ছাড়াও রয়েছে ছোট ছোট বেঞ্চ। সেখানে অনেক প্রকৃতি প্রেমিকই এসে বসে থাকেন। ভোরবেলা জগিং করতে আসে অনেকেই। বৃদ্ধরা একপাশে আবার লাফিং ক্লাব খুলেছেন। সকালে বিকেলে শিশু ও বৃদ্ধদের হাসির আওয়াজে ভরে থাকে গোটা উদ্যান। এখন অবশ্য গোটা পার্কই শুনশান। করোনা ভাইরাসের দৌলতে শিশুরা এখন আর মুক্ত প্রকৃতির বুকে খেলে বেড়াতে পারে না। বৃদ্ধরাও সংক্রমণের ভয়ে বাড়ির বাইরে বেরোচ্ছেন না কেউ। তাই পার্কে মানুষজনের চিহ্ন নেই। তবে প্রচুর পাখির কলকাকলিতে ভরপুর এই পার্ক। পাখিদের তো আর রোগের ভয় নেই। সকাল ও সন্ধেবেলায় প্রচুর পাখির ভিড় জমে। তাদের বিচিত্র কলরবে
ভরে থাকে চিলড্রেন্স পার্ক। সারি সারি গুলমোহর গাছ কিছুদিন আগেও লালে লাল ছিল, দেখলেই মনে হতো আগুন জ্বলছে। কিন্তু এখন ফুলের সিজন না, তাই সবুজ পাতা মেলেই চিরহরিৎ গাছগুলো দাঁড়িয়ে রয়েছে। ঝাঁকড়া চুলো অমলতাস কিন্তু এখনো হলদে সোনালি রং ছড়িয়ে চলেছে, সেদিকে তাকালেই চোখ জুড়িয়ে যায়। পার্কের চতুর্দিকে ইটের পাঁচিল, সেখানে অনেক পোস্টার লাগানো, তবে খুঁজলে সবচেয়ে বেশি পাওয়া যাবে সৃজনের ছবির পোস্টার। রোজ বিকেলে প্রণব ও শুক্লা এক গাদা পোস্টার নিজেদের হাতে সর্বত্র লাগাতে থাকেন। সবাই আশা ছেড়ে দিয়েছে, পুলিশও আস্তে আস্তে নিশ্চেষ্ট হয়ে গিয়েছে, কিন্তু তারা হাল ছাড়েননি। কে বলতে পারে, হয়তোবা এই পোস্টার দেখেই কেউ চিনে ফেলল সৃজনকে, হয়তো এই ছবির মাধ্যমেই চলে আসতে পারে কোনো খবর। সেই আশাতেই বুক বেঁধে রোজ এই দম্পতি পোস্টারে পোস্টারে ভরিয়ে ফেলেন গোটা এলাকা। যেখানেই পুরনো পোস্টার বিবর্ণ হয়ে যায় বা খসে পড়ে, সেখানেই সঙ্গে সঙ্গে নতুন পোস্টার লাগিয়ে দেন। এই নিয়মের ব্যতিক্রম হয় না কখনো। আজ বিকেলেও প্রাত্যহিক নিয়ম মতোই গাড়ির ডিকিতে সৃজনের এক গাদা পোস্টার নিয়ে বেরিয়েছিলেন প্রণব। তবে আজ শুক্লা আসেননি। কালকের বিভীষিকাময় রাতটা তার দুর্বল মনের ওপর অসম্ভব চাপ ফেলেছে। অনেক কষ্টে তাকে সামান্য খাবার খাইয়ে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়েছে সুচরিতা। শুক্লা মানসিক দিক থেকে সম্পূর্ণ বিপর্যস্ত। এই মুহূর্তে তার বিশ্রাম প্রয়োজন। বিশ্বস্ত ভৃত্য ভোলা আপাতত তার কাছে রয়েছে, আর প্রণবকে সাহায্য করতে এসছে সুচরিতা। পার্কের পাঁচিলের গায়ে ছেলের পোস্টার লাগাতে লাগাতেই আচমকা থমকে গেলেন প্রণব। সুচরিতা দেখল তিনি আলতো করে ছবির গায়ে হাত বোলাচ্ছেন, যেন নিজের ছেলেকেই পরম স্নেহে আদর করছেন। সমবেদনায় সুচরিতার চোখ জলে ভরে আসে। শুক্লার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করার সুযোগ প্রণব কখনো পান না। স্ত্রীর যা মানসিক অবস্থা, তাতে তার সামনে যদি স্বামীও ভেঙে পড়েন, তবে শুক্লার পক্ষে তা অত্যন্ত ক্ষতিকর হবে। সুচরিতা জানে কতখানি শক্তিতে নিজের বুকে পাথর রেখে স্থির আছেন প্রণব। কিন্তু যতই যা হোক, মানুষ তো, কতক্ষণ আর নিজেকে শক্ত রাখতে পারবেন? আমার জন্য, সব আমার জন্য হলো, সব আমার জন্য। সৃজনের ছবির গায়ে হাত বোলাতে বোলাতে প্রচণ্ড আফসোসে এবার ভেঙে পড়েন তিনি। সুচরিতা সহানুভূতি মাখা কণ্ঠে বলেন, কি সব বলছো প্রণবদা? তোমার জন্য কি হবে? আমার পেশাটাই আমার কাল হয়েছে। এত শত্রু বাড়িয়েছি, এত লোককে শাস্তি দিয়েছি। বিকেলের পড়ন্ত রোদের বিষণ্ণতা মুখে মেখে প্রণব ফুঁপিয়ে ওঠেন। ঈশ্বর জানেন কোন পাপের শাস্তি পাচ্ছি আমি এখন। কারো যদি বদলা নেওয়ারই থাকতো, আমাকে কেন মেরে ফেললো না? ভাবি কেন? ওয়াই? তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। উচ্ছ্বসিত কান্নায় ভেঙে পড়েছেন তথাকথিত অপরাধীদের আতঙ্ক প্রণব বন্দ্যোপাধ্যায়। কান্না জড়ানো কণ্ঠে বললেন, বাবার অপরাধের শাস্তি ছেলেকে কেন দিচ্ছে? ছেলেটা হারিয়ে গেল, ওদিকে শুক্লা ড্রাগের ওভারডোজ নিতে নিতে পাগল হয়ে যাচ্ছে। আমার তো সব শেষ। আমি কেন মরে যাই না? সুচরিতা পরম স্নেহে তার হাত ধরে ফেলল। তুমি এসব ভেবে মিথ্যেই কষ্ট পাচ্ছ প্রণবদা। তোমার জন্য কিচ্ছু হয়নি, বাবিকে ঠিক পাওয়া যাবে। অশান্ত ক্ষতবিক্ষত পিতৃহৃদয় হাহাকার করে ওঠে। কবে আর কতদিন? চোখের সামনে নিজের স্ত্রীকে একটু একটু করে পাগল হয়ে যেতে দেখছি। তুমি জানো, ও আজকাল অদ্ভুত সব শব্দ শুনতে পায়। ও
ওর মনে হয় কেউ ওকে ফলো করছে। মুঠো মুঠো ঘুমের ওষুধ খায়, তারপরও রাত্রিরে ঘুমোতে পারে না। সবসময় ভয় ভয় থাকি, গোটা ফয়েলটাই না কোনোদিন খেয়ে ফেলে। আর কতদিন এই যন্ত্রণা সইতে হবে বলতে পারো? আর তো পারছি না। সুচরিতা ভাষা খুঁজে পায় না। ব্যথা জর্জরিত পিতৃহৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য কোনো কথাই যথেষ্ট না। সামনের এই পুত্রশোকার্ত ব্যথা সন্তপ্ত মানুষটিকে কি বলে একটু শান্ত করবেন তা তার জানা নেই। সে খুব কোমল স্বরে বলল, তুমিও ভেঙে পড়লে কি করে চলবে বলো? সব ঠিক হয়ে যাবে, দেখো। প্রণবের চোখ এবার বিশ্বাসঘাতকতা করছে। টপটপ করে কয়েক ফোঁটা অশ্রুবিন্দু ঝরে পড়ল তার চোখ থেকে। কোনো মতে তিনি বললেন, কি ঠিক হবে? আমি ওকালতি ছেড়ে দেব। দরকার পড়লে বাড়ি গাড়ি আর যা যা আছে সব বিক্রি করে দেবো। ইভেন যদি নিজেকেও বিক্রি করতে হয় আমি তাও সই, কিন্তু যত টাকা লাগে দেবো। ওরা শুধু আমার বাবিকে ফিরিয়ে দিক। এবার সমবেদনায় নয়, একটু সবিস্ময়ে বলল সে, ওরা কারা? কাদের কথা বলছো? জানি না। হাতের পোস্টার সরিয়ে রেখে এবার ক্লান্ত ভঙ্গিতে পার্কের বেঞ্চে বসে পড়েছেন প্রণব। দু হাতে মুখ ঢেকে বললেন, শুধু জানি সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য। এ কাতরোক্তির কোনো ব্যাখ্যা হয় না, এ অনুতাপও অর্থহীন। তবু সুচরিতার মনে ছাপ ফেলে যায় এক গভীর সন্দেহ। প্রণবের কথা অনুযায়ী এই ওরাটা কারা? তবে কি তিনি সত্যিই কিছু চেপে যাচ্ছেন? এমন নয় তো যে কিডন্যাপারদের ফোন পেয়েছেন উনি, কিন্তু তাদের হুমকির ভয়ে কাউকে কিছু বলতে পারছেন না। নিজের অভিজ্ঞতা থেকে সে জানে কিডন্যাপারদের প্রথম কথাই এটা হয় যে কাউকে কিছু বললে ছেলেকে আর দেখতে পাবি না। চিলড্রেন্স পার্কের নির্জন পরিবেশে ভীষণ অস্বস্তি লাগছিল সুচরিতার। প্রণব দু হাতে মুখ ঢেকে হু হু করে কাঁদছেন, কিন্তু তার কথাগুলো ভুলতে পারছে না সুচরিতা। ক্রমাগত মস্তিষ্কের ভিতরে তোলপাড় হচ্ছে। ঠিক কি বলতে চাইলেন প্রণব? এই ওরাটা কারা? সত্যিই কি তিনি কিছু জানেন, নাকি পুরোটাই অনুতপ্ত হৃদয়ের বিলাপ? নাকি এই কথাগুলোর অন্য কোনো মানে আছে? নিজের সর্বস্ব বিক্রি করে দেওয়ার কথা উঠছে কোথা থেকে? প্রণবদা, তুমি কি কিছু জানো? সন্দিগ্ধ স্বরে বলল সুচরিতা। কথাটা শোনা মাত্রই বিদ্যুৎ স্পৃষ্টের মতো মুখ তুলে তাকালেন প্রণব। পড়ন্ত আলোয় তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পেল সুচরিতা। যদিও মুহূর্তের ভগ্নাংশে নিজেকে সামলে নিলেন তিনি। স্খলিত গলায় বললেন, কি জানবো? আমি জানি যা হয়েছিল। পার্কে এতক্ষণ ঘরে ফেরা পাখির আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায়নি। সুচরিতা ও প্রণব ছাড়া তৃতীয় কোনো মানুষের অস্তিত্বও ছিল না। কিন্তু দুজনে এতটাই শোকার্ত ও বিভ্রান্ত যে খেয়ালও করেননি ওদের কথোপকথনের মধ্যেই একজন অপরিচিত মানুষ হাঁটতে হাঁটতে এদিকেই আসছিল। এবার সে এসে দাঁড়িয়েছে প্রণবের ঠিক পিছনে। কিছু বোঝার আগেই দ্বিতীয়বার উচ্চারিত হলো সেই অমোঘ শব্দগুলো, আমি জানি যা হয়েছিল। তড়িৎ গতিতে পিছন দিকে ফিরে তাকালেন প্রণব। সুচরিতাও ঘাবড়ে গিয়ে তাকালো বক্তার দিকে। পুরোপুরি অন্ধকার এখনো নেমে আসেনি। সূর্যাস্তের নরম আলোয় স্পষ্ট দেখা গেল আগন্তুককে। বয়স 40-এর মধ্যেই, গাট্টা গোট্টা গড়ন, পরনে সাধারণ ডোরাকাটা শার্ট আর ট্রাউজার, মুখে গোঁপদারির জঙ্গল। শত বাধা নিষেধ সত্ত্বেও মুখে মাস্ক নেই। একদমই সাধারণ ও বিশেষত্বহীন চেহারা। কিন্তু এ কি? তার চোখ দুটো সম্পূর্ণ সাদা,
ওর চোখে কি মুনি নামক বস্তুটিই নেই? সুচরিতা টের পেল ভয়ে সে রীতিমতো ঘামছে। এই মারাত্মক বাক্যটা আগেও শুনেছিল সে। সাদা চোখের বর্ণনাও তার অজ্ঞাত না, কিন্তু এ কি অদ্ভুত অমানুষিক চোখ! কোনো মানুষের এমন চোখ হয় না, হতে পারে না। আর কেমন যেন অপলক দৃষ্টি। কোনো জীবন্ত মানুষ এভাবে তাকাতে পারে না। এ কে? তার থেকেও বড় কথা, এ আসলে ঠিক কি? মানুষ না শয়তান? কি কি বললেন আপনি? কি বললেন? প্রণব প্রায় উন্মত্তের মতো লাফিয়ে ওঠেন। লোকটার মুখ এবার খানিকটা বিকৃত হয়ে যায়, যেন হৃদয়ের অতল থেকে উঠে আসা কান্নাকে অতি কষ্টে দমন করতে চাইছে সে। কিন্তু আশ্চর্য, তার সাদা চোখের পলক পড়ছে না। আমি জানি যা হয়েছিল। পাখিগুলোও বুঝে আসন্ন বিপদের সংকেত পেয়ে পরিত্রাহী চিৎকার করে উঠেছে। তাদের ডাকে এখন কোনো মাধুর্য নেই, বরং অশুভ ইঙ্গিত স্পষ্ট। সুচরিতার বুকের ভেতরটা ধক করে ওঠে। পাখিগুলো এমন অদ্ভুত আচরণ করছে কেন? এতক্ষণ দিব্যি ডালে বসে বসে ডাকাডাকি করছিল, এবার চিল চিৎকার করে উন্মত্তের মতো ডানা ঝাপটাচ্ছে। মনে হয় হয়তো কোনো অজানা বিভীষিকার হাত থেকে পরিত্রাণ পেতে চাইছে। লোকটার পাথরের মতো দৃষ্টি তখনও ওদের দুজনের ওপর নিবদ্ধ। প্রণব পাগলের মতো তার উপর ঝাঁপিয়ে পড়েন। উত্তেজনার চোটে বোধহয় শিষ্টাচারও ভুলে গেছেন। আগন্তুকের কলার চেপে ধরে বলেন, কি জানিস তুই? বল বল, কি জানিস তুই? কি জানিস? লোকটা একটুও উত্তেজিত না হয়ে আবার রহস্যময় মুচকি হাসল। পরক্ষণেই প্রণবকে সজোরে ধাক্কা মেরে দৌড়। প্রণব ভাবতেও পারেননি লোকটা এভাবে হাত ফসকে পালাবে। ধাক্কা খেয়ে একটু বেসামাল হয়ে গিয়েছিলেন তিনি, কিন্তু ততক্ষণে তারও রোগ চেপে গিয়েছে। অগ্রপশ্চাৎ চিন্তা না করে তিনিও দৌড়লেন আগন্তুকের পিছন পিছন। সুচরিতা স্তম্ভিতের মতো দেখল সম্পূর্ণ অপরিচিত একটা লোকের পিছনে বিষম জেদে দাঁতে দাঁত পিষে দৌড়চ্ছে প্রণব। সে প্রমাদ গুনল, কে জানে এটা কোনো রকম ট্র্যাপ কিনা। সে চেঁচিয়ে ওঠে, প্রণবদা, প্রণবদা দাঁড়াও, যেও না। সুচরিতার কণ্ঠস্বর প্রণবের কান অবধি পৌঁছল কিনা কে জানে, কিন্তু তিনি থামলেন না। সামনের ব্যক্তি দুরন্ত গতিতে দৌড়চ্ছে। তার স্পিড দেখে ক্রমাগতই বিস্মিত হচ্ছিলেন। কোনো মানুষের পক্ষে কি আদৌ এত জোরে দৌড়ানো সম্ভব? এ তো দৌড়চ্ছে না, যেন উড়ছে। তবু তিনি হাল ছাড়লেন না। লোকটা দৌড়তে দৌড়তে পার্ক ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে মেন রোডের দিকে। প্রণবের কেমন যেন ধাঁধা লেগে যায়। কখনো মনে হচ্ছে ওকে দেখতে পাচ্ছেন, কখনো মনে হচ্ছে বুঝি লোকটা অদৃশ্য হয়ে গেছে। ও কি আদৌ কোনো জাগতিক প্রাণীর মতো দৌড়চ্ছে, নাকি ওর দুই পায়ে আলোর গতিবেগ ভর করল? আর এমন আচমকা হঠাৎ হঠাৎ মিলিয়েই বা যাচ্ছে কি করে? সত্যি কি মিলিয়ে যাচ্ছে, নাকি গোটাটাই প্রণবের চোখের ভুল? প্রণব কোনোদিন অতিলৌকিকে বিশ্বাসী নন, কিন্তু আজ একটা শিশিরে শীতল ভয় তার মনের মধ্যে কামড় বসাচ্ছে। এসব কি হচ্ছে? পুলিশ অফিসারটির মৃত্যুর এখনো 24 ঘন্টাও কাটেনি। সম্পূর্ণ অপরিচিত একটা লোক এসে আবার সেই একই কথা বলল, অবিকল সেই একই টোন, হুবহু একই যান্ত্রিক ভঙ্গি, সর্বোপরি সাদা বিভৎস একই রকম চোখ, এমনকি বাক্যটাও এক। আমি জানি যা হয়েছিল। কি হয়েছিল? কারই বা হয়েছিল? এই বাক্যটার পিছনে আসলে কোন রহস্য লুকিয়ে?
এর পিছনে কি কোনো মানুষের চক্রান্ত উপস্থিত, নাকি কোনো অবিশ্বাস্য সম্ভাবনাটার কথা মনে আসতেই চিন্তাটা মন থেকে উড়িয়ে দিলেন প্রণব। তিনিও কি তবে শুক্লার মতোই আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছেন? দৃঢ় প্রতিজ্ঞায় তার চোয়াল কঠিন হয়ে ওঠে। মানুষ হোক কি শয়তান, ছেড়ে দেওয়া যাবে না। লোকটাকে যে করেই হোক ধরতে হবে। এর শেষ দেখে তবেই তিনি ছাড়বেন। দৌড়তে দৌড়তে প্রণবের হাঁপ ধরে যাচ্ছে। তিনি পেশায় উকিল, পুলিশ নন যে দৌড়ে আসামিকে ধরার অভ্যেস থাকবে। তার উপর এই ব্যক্তিকে ধরার ক্ষমতা পুলিশ কেন, সম্ভবত কোনো দৌড়বীরেরও নেই। কি অসম্ভব বেগে দৌড়চ্ছে লোকটা, তবু তিনি হাল ছাড়েন না। চিৎকার করে ডেকে ওঠেন, এই থাম! আগন্তুক ক্ষণিকের জন্য যেন থমকে দাঁড়ায়। প্রণব সবিস্ময়ে দেখলেন সে ঘাড় ঘুরিয়ে তার দিকেই তাকিয়ে। মেইন রোডে তখন তেমন গাড়ির ভিড় নেই, শুধু দু একটা গাড়ি, কখনো বা দু একটা ট্রাক হুশাস করে বেরিয়ে যাচ্ছে। লোকটা প্রণবের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিল। তিনি সবিস্ময়ে দেখলেন প্রবল গতিতে উল্টো দিক থেকে ধেয়ে আসা একটা মহাকায় মালবাহী ট্রাক। মানুষটা সম্মোহিতের মতো সেই দিকে এগিয়ে যাচ্ছে। এর পরবর্তী ঘটনা কি ঘটতে পারে আন্দাজ করেই প্রণবের হাত পা অবশ হয়ে আসে। পুলিশ অফিসারও ধরা দেননি, এই লোকটাকেও ধরা যাবে না। ঠিক গুনে গুনে 3 বার ওই বাক্যটা বলাই সম্ভবত ওদের জীবনের অন্তিম লক্ষ্য। আর ওরা একটা শব্দও বেশি খরচ করে না। ট্রাকটা দ্রুত বেগে ক্রমাগত এগিয়ে আসছে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই না, দাঁড়াও! প্রণবের অসহায় শেষ চেষ্টা দেখে সে যেন অর্থপূর্ণ হাসল। ট্রাকটা দুর্নিবার গতিতে আসছে। না! প্রণবের কথাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে মানুষটা সবেগে ঝাঁপিয়ে পড়ল রাস্তায়। ট্রাকের ড্রাইভার এমন ঘটনার জন্য আদৌ প্রস্তুতি ছিলেন না, তার করারও বিশেষ কিছু নেই। প্রণবের চোখের সামনে একটা জগদ্দল ট্রাক গোটা মানবদেহকে সম্পূর্ণ পিষে দিয়ে চলে গেল, অথচ কারোর কিচ্ছু করার ছিল না। সুচরিতা ততক্ষণে হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছেছে অকুস্থলে। একটু আগেই দেখা জলজ্যান্ত মানুষটার তালগোল পাকানো রক্তাক্ত বিভৎস মৃতদেহটা দেখে আর নিজেকে সামলাতে পারল না। সে রাস্তার উপরেই হড়হড়িয়ে বমি করে ফেলল। চোখের সামনে গভীর অন্ধকার। খাতার সাদা পাতার উপর কালো কালির দোয়া তুলটে পড়লে যেমন গোটা পাতাটাই কালো হয়ে যায়, ঠিক তেমনি নিকষ কালো রং ছড়িয়ে আছে চতুর্দিকে। এমন বেদনাময় অন্ধকারে দম বন্ধ হয়ে আসে। নির্জীব আঁধারে প্রাণের কোনো সাড়া পাওয়া যায় না। বরং যে কোনো মানব মন এই তমিশ্রার হাত থেকে মুক্তি পেতে চায়। ঠিক তেমনি শ্বাসরোধকারী অন্ধকারে ছটফট করছিলেন শুক্লা। এক করাল অন্ধকূপ তাকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। তিনি অনুভব করছিলেন সুনিবিড় এক নিরাপত্তাহীনতা আস্তে আস্তে জড়িয়ে ধরছে তাকে। খুঁজছিলেন এক বিন্দু আলোক রশ্মি। কোথাও কি একটুও আলো নেই? শুক্লা শীত করছিল। এই গুমোট গরমের দিনে এত ঠান্ডা কেন? তার হাত মুখ আস্তে আস্তে হয়ে উঠছে বরফ শীতল। অবিকল মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে যাচ্ছেন তিনি। একটু উষ্ণতা তার বড় প্রয়োজন। কিন্তু তিনি আছেন কোথায়? সত্যিই কি কোনো পার্থিব জগৎ তাকে ঘিরে রেখেছে, না কোনো অলৌকিক জগতে রয়েছেন তিনি? যেখানেই থাকুন, এখান থেকে বেরোবার রাস্তা তাকে খুঁজে নিতেই হবে।
অন্ধকারটা চোখে একটু সয়ে আসতেই শুক্লার মনে হলো তিনি একা নন, আরও কেউ আছেন এখানে। সেই অজ্ঞাত মানুষটির নিঃশ্বাসের শব্দ পাচ্ছেন তিনি। কেউ একটা জোরে জোরে শ্বাস ফেলছে। কে? শুক্লা টের পেলেন তার গলা সামান্য কাঁপল। শীতলতার মাত্রা ক্রমশই বাড়ছে। এসি তো আজ দুপুরে তিনি অন করেননি, তবেই হিমেল অনুভূতির উৎস কোথায়? এবার শুধু নিঃশ্বাসের শব্দ নয়, আবছা একটা ছায়ামূর্তিও চোখে পড়ল তাঁর। ছায়া ছায়া এক মানুষের দেহ দ্রুত গতিতে এগিয়ে আসছে তার দিকে। তিনি আবার বললেন, কে? কে ওখানে? আর কিছু বলার আগেই একজোড়া সবল হাত চেপে ধরেছে তার গলা। দুটো লৌহ কঠিন হাত সজোরে পিষছে তার কণ্ঠনালী। তিনি নিঃশ্বাস নিতে পারছেন না। হাত দুটোর মালিককে ঠিকমতো দেখা যায় না। মানুষ নয়, হয়তোবা অন্ধকারী করাল থাবায় চেপে ধরেছে তার টুঁটি। শুক্লার মনে হলো তিনি এবার মরেই যাবেন। দম বন্ধ হয়ে আসছে তার। ফুসফুসে এক ফোঁটা অক্সিজেন নেই। আপ্রাণ যুদ্ধ চলছে অজ্ঞাত প্রতিদ্বন্দ্বীর সাথে, কিন্তু এই নিষ্ঠুর হাতের নিষ্পেষণ থেকে পরিত্রাণ পাওয়ার শক্তিই তার নেই। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে নিথর হয়ে যাচ্ছেন তিনি। অন্ধকার, বড় অন্ধকার তার চারিদিকে। প্রায় ঘর্মাক্ত কলেবরে ধর্মরিয়ে বিছানায় উঠে বসেন শুক্লা। স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়ায় তার হাত দুটো স্পর্শ করল নিজের গলা। না, সেখানে সেই দুর্বৃত্ত হাতের কোনো চিহ্ন নেই। হাঁপাতে হাঁপাতে সজোরে নিঃশ্বাস নিলেন তিনি। নিতান্তই দুঃস্বপ্ন, অথচ ক্ষণিকের জন্য হলেও মৃত্যুর স্বাদ পেয়েছিলেন তিনি। একবারের জন্য মনে হয়নি যে গোটাটা স্বপ্ন। স্বপ্ন কি এমন বাস্তব হতে পারে? শুক্লা বুক ভরে শ্বাস নিতে নিতে কপালের ঘাম মোছেন। হৃৎপিণ্ডটা এখনো তার ধরফর করছে। ভয়ের ধাক্কায় কাঁপছে চোখ মুখের পেশিও। আশেপাশে এক ঝলক তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে নিলেন তিনি। বাইরে সন্ধ্যার অন্ধকার নেমেছে। তার ঘরে হালকা আলো জ্বলছে। সম্ভবত ভোলাই এসে জ্বালিয়ে দিয়ে গিয়েছে। বাইরের আবছা অন্ধকারে আরও কালো হয়ে এখনো পড়ে রয়েছে বটগাছটা। ওর দিকে তাকালেই কেমন যেন গাটা শিরশির করে ওঠে। বড় বিষণ্ণতা নির্জীব গাছটার অঙ্গ প্রত্যঙ্গে। একটা বিরাট মহিরুহের কি ট্র্যাজিক পরিণতি। বাবি যখন ছোট ছিল তখন ওই গাছটায় একটা দোলনা বেঁধে দিয়েছিলেন প্রণব। সে মহানন্দে গাছটায় বসে দোল খেত। সঙ্গে সঙ্গে বটগাছটা ঝুড়িও যেন মহানন্দে দুলত। পাতায় পাতায় ছোট্ট শিশুর উচ্ছ্বাস খেলা করে বেড়াত। বটগাছটা বাবির অনেক দিনের সঙ্গী। দোলনাটা অনেকদিন আগেই ছিঁড়ে গিয়েছে। গাছটাও শেষ হয়ে গেল। ভাবি কোথায় কে জানে। ভাবতে ভাবতেই ভীষণ কান্না পেল শুক্লার। বুকের ভিতরে এক প্রচণ্ড ভার। নিজেকে সামলাতে না পেরে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়লেন তিনি। অজ্ঞাত কোনো এক মর্মবেদনায় আপন মনেই কান্না জড়ানো গলায় বললেন, সব দোষ আমার, সব দোষ আমার, আমারই সব দোষ। আচমকা অদ্ভুত একটা আওয়াজ শুনে সচকিত হয়ে উঠলেন শুক্লা। দোতলার ঘরে ও কিসের শব্দ? একটা জোরালো আওয়াজ ধাক্কা মারছে কর্ণেন্দ্রিয়ে। উৎকর্ণ হয়ে শব্দটা শুনছেন তিনি। আওয়াজটা একবার এদিকে আসছে, পরক্ষণেই আবার অন্যদিকে যাচ্ছে। তীক্ষ্ণ নয়, একটা ভোঁতা আওয়াজ। দোতলায় এই ঘরটা ঠিক ওপরেই একটা পরিত্যক্ত স্টোর রুম। এই বাড়ির সমস্ত প্রাচীন ও অপ্রয়োজনীয় জিনিসপত্র ওখানেই রাখা হয়।
আশ্চর্য, এখন তো ও ঘরে কোনো রকম শব্দ হওয়ার কথা নয়। বহু বছর হয়ে গেল স্টোররুমটায় কেউ কোনো প্রয়োজনেও ঢোকে না। মাঝে মধ্যে অবশ্য ইঁদুরের উৎপাত হয়, তখন ভোলাই দায়িত্ব নিয়ে নেমে পড়ে সাফাই অভিযানে। কিন্তু এ কোনো মানুষের স্বাভাবিক হাঁটার আওয়াজ মনে হয় না। হাঁটার বা দৌড়ানোর আওয়াজ তো নয়ই, বরং এক পায়ে লাফালে খানিকটা এরকম শব্দ হয়। স্টোররুমে কে এক পায়ে লাফাবে? আওয়াজটা ক্রমাগতই বাড়ছে। শুক্লা বিস্মিত হলেন। স্টোররুমে এখন কে গেল? প্রণব বা সুচরিতা তো ও ঘরে ঢুকবেন বলে মনে হয় না। তবে কি ভোলা? তিনি বিছানা থেকে নেমে আস্তে আস্তে ঘরের বাইরে এলেন। তার ঘরে আলো জ্বলছে ঠিকই, কিন্তু হলঘর অন্ধকার। শুধু হলঘর না, গোটা বাড়িটাই অন্ধকার। শুক্লা বিস্মিত হলেন। ভোলা এখনো বাড়ির আলোগুলো জ্বালেনি। রোজই তো সন্ধে নেমে আসার পর সব ঘরের আলো জ্বেলে দেওয়া তার রুটিন, কারণ বাড়ির কর্ত্রী মনে করেন যে সন্ধেবেলায় বাড়ি অন্ধকার করে রাখা অমঙ্গল সূচক। তাই বহু বছর ধরেই এই কাজটা করে আসছে ভোলা। আজ কি তবে ভুলে গেল, নাকি ফিউজ উড়ে গেল কোথাও? এদিক ওদিক কোনো দিকেই কারো চিহ্ন মাত্র নেই। প্রণব বা সুচরিতাকে দেখা যাচ্ছে না, এমনকি তাদের কণ্ঠস্বর বা কথোপকথনও শোনা যাচ্ছে না। শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে আছে গোটা বাড়িটা। ভোলারও কোনো সাড়া শব্দ নেই। সবাই গেল কোথায়? মাথার ওপরের আওয়াজটা সাময়িকভাবে বিরতি দিয়েছিল, এবার প্রায় দ্বিগুণ জোরে আবার শুরু হলো। সেই একটানা ধপ ধপ শব্দ। কিসের শব্দ? কেই বা পরিত্যক্ত স্টোর রুমে ঢুকল? দেখতেই হবে তাকে। শুক্লা হাত বাড়িয়ে হলঘরের আলোটা জ্বাললেন। ফিউজের কোনো সমস্যা নেই। মুহূর্তের মধ্যে আলো হয়ে গেল গোটা ঘরটা। হলঘরের একপাশে টেবিলে রাখা ছিল টর্চ। সেটাই তুলে নিয়ে অদম্য কৌতূহলে তিনি এগিয়ে গেলেন সিঁড়ির দিকে। ঘরের আলোর খানিকটা উপচে পড়ে আলোকিত করছে সিঁড়ি, কিন্তু তা যথেষ্ট না। বাঁকে বাঁকে ওত পেতে রয়েছে অন্ধকার, আর অন্ধকার দেখলেই আজকাল বড় বুক কাঁপে তার। তবু সাহসে বুক বেঁধে ওপরের দিকে উঠতে শুরু করলেন শুক্লা। হাতের টর্চটাও জ্বেলে নিলেন। দোতলাতেও এই মুহূর্তে কোনো আলো নেই। কি আশ্চর্য! ভোলা তার নামের সার্থকতা রেখে সত্যিই ভুলে গেল? না, সে বাড়িতেই নেই। এরকম ঘটনা আজ পর্যন্ত হয়নি এ বাড়িতে। বিস্মিত হওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা বিরক্তও হলেন তিনি। তাকে ঘরে একা রেখে সবাই কোন রাজকার্যে গেছে, আর দোতলায় এমন শোরগোলই বা করছে কে? শুক্লা সাবধানে সিঁড়ি পেরিয়ে এসে দোতলার সুসজ্জিত ড্রয়িং রুম ক্রস করলেন। টর্চের আলো সরল রেখায় ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে দেওয়াল, সোফা, আসবাবপত্র। তারপরই লম্বা করিডর, দুপাশে দেওয়ালে সাজানো নানা রকম অয়েল পেন্টিং। প্রণবেরই শখ। মাঝে মধ্যেই নানা রকম দামি দামি অয়েল পেন্টিং কিনে এনে তিনি ঘর সাজান। এখন ঘরের দেওয়াল কম পড়েছে বলে করিডোরেও সাজিয়েছেন। চতুর্দিক ডুবে আছে অন্ধকারে। তারই মাঝখান দিয়ে এক নিঃসঙ্গ ছায়ামূর্তি হাতে টর্চ নিয়ে এগিয়ে যাচ্ছে। কোথাও কিচ্ছু নেই, অথচ প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে বাড়ছে শব্দের জোর। আগে দুটো আওয়াজের মধ্যে কয়েক সেকেন্ডের বিরতি ছিল, কিন্তু আওয়াজটা এখন যেন উত্তেজিত হয়ে একদম বিরতিহীনভাবে দ্রুত লয়ে চলছে। শুক্লার মনে হলো তার হৃৎপিণ্ডটা বুঝি ওই শব্দের সঙ্গে সঙ্গে লাফাচ্ছে। টের পেলেন সর্বাঙ্গে হিম শীতল স্রোত বইছে। অসম্ভব ভয় করছে তার। টর্চ ধরা হাতটা সামান্য কাঁপছেও বটে। তা সত্ত্বেও এগিয়ে গেলেন তিনি স্টোর রুমের দিকে।
শুক্লা টর্চের আলোয় ভালোভাবে দেখতে পাননি। যখন তিনি আস্তে আস্তে এগোচ্ছিলেন তখন প্রত্যেকটা ছবির সামনে দিয়ে চলে যাওয়া মাত্রই সেগুলো একটা একটা করে নিঃশব্দে সম্পূর্ণ নিচের দিকে ঘুরে যাচ্ছিল, যেন কোনো অদৃশ্য কেউ রসিকতা করে অয়েল পেন্টিংগুলোকে ঘুরিয়ে দিচ্ছে। আর সেই বাঁধানো পেইন্টিংয়ের কাছে শুধু শুক্লা না, তার পেছনে আর একটা মানব মূর্তির প্রতিফলনও পড়ল। অথচ সেই মানব মূর্তি সম্পূর্ণ স্বচ্ছ, যেন রক্ত মাংস না, বায়বীয় পদার্থে গড়া এক মানুষ চুপিসারে পিছু নিয়েছে তার। কিন্তু কে সে? পরিত্যক্ত স্টোর রুম তখন ডুবেছিল বিস্মৃতির অতলে। এক রাস ধুলো, বালি ও মাকড়সার জালে আচ্ছন্ন ঘরটাকে দেখলেই বোঝা যায় যে বহুদিন কেউ পা রাখেনি সেখানে। শেষ কবে ভোলা এখানে এসছিল তা ভগবানই জানেন। চতুর্দিকে শুধু বাতিল জিনিসপত্রের স্তূপ। 3 বছর আগে প্রণব গোটা বাড়িটাকেই রিইনোভেট করেছিলেন। পুরনো আসবাবপত্র তার পছন্দ হচ্ছিল না। এই বাড়িটা প্রণবের বাবার। স্বাভাবিকভাবেই সব ফার্নিচারই মান্ধাত্তার আমলের ছিল। আজকাল বাড়িতে কেউ অত ভারী ভারী ফার্নিচার রাখে না, আবার প্রাণে ধরে ফেলেও দেওয়া যায় না, কারণ ওই আসবাবগুলোর সঙ্গে বহুদিনের স্মৃতি জড়িয়ে। তাই সেগুলো স্থান হয়েছে ওই ঘরে। শুক্লা সুইচ বোর্ডে হাত রাখতেই দপ করে বাল্ব জ্বলে উঠল। বাল্বটা চতুর্দিকে মাকড়সার জাল তার সোনালি আলোকে কিছুটা ম্লান করছে। তা সত্ত্বেও ঘর আলোকিত হলো। কি নেই এই স্টোর রুমে? বহু পুরনো পালঙ্ক, আকবরী আমলের ড্রেসিং টেবিল, ভাঙা চোরা অযত্ন লালিত টিভি, গুচ্ছের ভাঙা শোপিস, অপ্রয়োজনীয় আসবাব, জং ধরা করাত, মাথা ভাঙা হাতুড়ি, বিবর্ণ পর্দা থেকে শুরু করে সৃজনের শৈশবের কাঠের রকিং হর্স। কিছু জিনিস সাদা কাপড়ের তলায় মুখ হয়ে রয়েছে, কিছু ধুলোর আস্তরণে ধূসর। শুক্লা এ ঘরে পা রাখতে না রাখতেই ধপধপ করে আওয়াজটা থেমে গিয়েছিল। এই মুহূর্তে আর কোনো শব্দ নেই। গোটা ঘরটাই নীরবতায় আচ্ছন্ন। তিনি সবিস্ময়ে একবার চতুর্দিকটা জরিপ করলেন। আওয়াজটা এখান থেকেই আসছিল, অথচ কোথাও কিচ্ছু নেই। তবে হলোটা কি? তিনিই কি ভুল শুনলেন? এত বড় ভুল তো কখনো হয় না তার। যখন এখানে আসছিলেন তখনও আওয়াজটা শোনা যাচ্ছিল, কিন্তু এখন আওয়াজটা গেল কোথায়? চিন্তাটা মাথায় আসতেই যতটুকু সময় লেগেছে, শুক্লা একটু বিভ্রান্ত হয়ে স্টোর রুমের আলো নিভিয়ে দিতেই যাচ্ছিলেন। আচমকা তার পিছন দিক দিয়ে ফের জাগ্রত হলো সেই ধ্বনি, ধপ ধপ ধপ। বিদ্যুৎ বেগে পিছনে ফিরলেন শুক্লা। সঙ্গে সঙ্গে আবিষ্কার হলো শব্দের উৎস। সৃজনের বহু পুরনো একটা ফুটবল। বিস্ময়ে বিস্ফারিত দৃষ্টিতে দেখলেন পুরনো ফুটবলটা নিজে থেকেই মেঝের ওপর লাফাচ্ছে, যেন কেউ তাকে সজোরে আছড়ে ফেলছে স্টোর রুমের মেঝেতে। পরক্ষণেই বলটা বাউন্স ব্যাক করে লাফিয়ে উঠছে শূন্যে। আবার কোনো অদৃশ্য শক্তি খেলার ছলে তাকে থাবড়ে মাটিতে ফেলছে। বলটা আবার লাফিয়ে উঠছে। এই অদ্ভুত খেলারই আওয়াজ হচ্ছে ধপধপ করে, অথচ সেখানে কেউ নেই। কেউ বলটাকে নিয়ে খেলছে না। ওটা নিজে থেকেই একবার লাফিয়ে উঠছে, পরক্ষণেই পড়ছে। ভয়ার্ত শুক্লা কি করবেন বুঝতে পারলেন না। ফুটবল কখনো নিজে থেকে এভাবে লাফাতে পারে না। তিনি কিছু করার আগেই সাঁই করে তার দিকে ছুটে এলো বলটা। কেউ বুঝি সকৌতুকে বল ছুঁড়ে দিয়েছে তাকে লক্ষ্য করে। শুক্লা খপ করে বলটাকে ধরে ফেললেন। সৃজনের শৈশবের বড় প্রিয় খেলা ছিল এই বল ছোঁড়াছুড়ি। যেমন দুষ্টুমি করে সে ফুটবলটাকে মায়ের দিকে ছুঁড়ে দিত, অবিকল তেমনভাবেই যেন কেউ ছুঁড়ে দিল বলটা।
তিনি স্তম্ভিত হলেন। হৃৎপিণ্ডটা এবার যেন কয়েক হর্স পাওয়ার মেশিনের মতো চলতে শুরু করেছে। দরদর করে ঘামছেন শুক্লা। এ কি দেখছেন তিনি? এ কি বাস্তব, না এটাও কোনো দুঃস্বপ্ন? মুহূর্তের নীরবতা। পরক্ষণেই সমস্ত নীরবতাকে ভেঙে খিলখিল করে হেসে উঠল কে যেন। শুক্লা প্রায় আঁতকে উঠে সামান্য পিছিয়ে গেলেন। তার গোটা দেহ এবার শিউরে উঠেছে। এই পরিস্থিতিতে কে এমন পাগলের মতো হাসছে? এ কোনো প্রাপ্তবয়স্ক মানুষের হাসি নয়, বরং কোনো দুষ্টু শিশু যেন ভারী মজা পেয়ে খটখট করে হেসে উঠল। তিনি উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকাচ্ছেন। কে হাসছে, কোথায় হাসছে, কেন হাসছে? খুঁজতে খুঁজতেই ঘরের এক কোণে দৃষ্টি গেল তার। সৃজনের লাফিং ডল। সচরাচর এই জাতীয় লাফিং ডলকে কেউ স্পর্শ করলে পুতুলটা পাগলের মতো হাত পা ছুঁড়ে হাসতে থাকে। তার হাসির আওয়াজ অবিকল একটা শিশুর মতো। এখনো পুতুল ভারী মজা পেয়ে হাত পা ছুঁড়ে খিলখিল করে হাসছে, অথচ আদৌ তার হাসার কথাই নয়, কারণ কেউ তাকে স্পর্শ করেনি। এখানে শুক্লা ছাড়া দ্বিতীয় কোনো মানুষই নেই। হাসতে হাসতেই পুতুলটা খণ্ড মুহূর্তের জন্য থামল, তারপর আবার হাসতে শুরু করল। বোধহয় কেউ পুতুলটাকে সবার অগোচরে ছুঁয়ে যাচ্ছে। যখনই সে হাসতে হাসতে থামছে, তখনই আবার টুক করে তাকে স্পর্শ করছে। ফলস্বরূপ অট্টহাসিতে ফেটে পড়ছে পুতুলটা। সে হাসি অদ্ভুত নিষ্ঠুর। শিশুর হাসির মতো সুন্দর জিনিস খুব কমই আছে, কিন্তু শুক্লার মনে হলো শিশুর হাসির মতো ভয়ঙ্কর জিনিসও খুব কম আছে। ভয় পাচ্ছেন তিনি, ভীষণ ভয়। তার কপাল বেয়ে টপটপ করে ঘামের ফোঁটা চুইয়ে পড়ে। এসব কি হচ্ছে? যা ঘটছে তা বাস্তব নয়, হতে পারে না। ফুটবল নিজে থেকে ড্রপ করতে পারে না, লাফিং ডলও নিজে থেকে হাসতে পারে না। এ অসম্ভব। পুতুলটা হাসি থামতে না থামতেই ফের আবার করকরে আওয়াজ। এবার আর দিক চিহ্নিত করতে ভুল হয়নি। শুক্লা শটান তাকালেন ঠিক তার ডান দিকে। সেখানে ধূলি ধূসরিত আদ্যিকালের রেডিও পড়েছিল। তিনি সভয়ে আবিষ্কার করলেন এখন রেডিওটাই একটা অদ্ভুত যান্ত্রিক আওয়াজ করছে। কেউ যেন অন করে দিয়েছে ওটাকে। বহু পুরনো রেডিও, অনেক দিন আগেই খারাপ হয়ে গিয়েছিল, আর মেরামত করা হয়নি। নীরব হয়েছিল রেডিওটা। আজ বহু বছরের নিস্তব্ধতা কাটিয়ে বলে উঠল, নমস্কার। রেডিওর ভিতর থেকে ভেসে এলো ঘোষকের গমগমে কণ্ঠস্বর। আপনারা শুনছেন কলকাতা ক, আর আমি। এবার যা হলো তা আরও অবিশ্বাস্য। সবার সঙ্গে তাল মিলিয়ে রেডিওর ঘোষকও বলে উঠলেন, আমি জানি যা হয়েছিল। ভয়ে বিস্ময়ের সীমা সহ্য শক্তির অন্তিম পর্যায়ে পৌঁছে গেল। শুক্লার মনে হলো তিনি এক্ষুনি হার্ট ফেল করবেন। যে রেডিও অচল, আজ তার ভিতর থেকেই গম্ভীর আওয়াজ আসছে। আমি জানি যা হয়েছিল, আমি জানি যা হয়েছিল, আমি জানি যা হয়েছিল। তীব্র আওয়াজে কানের পর্দা প্রায় ফেটে যাওয়ার উপক্রম। বন্ধ ঘরের মধ্যে প্রায় ইট কাঠ পাথর ফুঁড়ে প্রতিটা প্রাচীন আসবাবপত্রের মধ্যে দিয়ে ভেসে আসছে চিৎকার। না না, ঠিক চিৎকার না, বলা ভালো ভেসে আসছে আর্তনাদ। একটাই বাক্য, একটাই বক্তব্য, আর সহ্য হচ্ছে না, আর সহ্য করা সম্ভব নয় শুক্লার পক্ষে। এবার বোধহয় তার মাথাটাই ফেটে যাবে। মস্তিষ্কের শিরা উপশিরা ছিঁড়ে যাওয়ার উপক্রম। দুহাতে নিজের কান চেপে ধরেছেন শুক্লা। হাত থেকে টর্চটা গড়িয়ে পড়ল মাটিতে। অসম্ভব ভয়ে ছুটে বেরিয়ে গেলেন ঘর থেকে। ভয়তাড়িত মানুষটি অন্ধকারের তোয়াক্কা না করে
দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়লেন। অন্ধকার করিডরের আলো কারোর ইশারায় দপদপ করে জ্বলে উঠল। আশেপাশের যত ঘর অন্ধকারে ডুবেছিল সর্বত্র এবার আলো জ্বলল। শুধু জ্বলছে না, আবার নিভছেও। কে যেন খামখেয়ালি আঙুলে লাইটগুলো সুইচ অন সুইচ অফ করছে। একবার জ্বলছে, পরক্ষণেই নিভছে। কোনো মতে হুড়মুড়িয়ে দোতলা থেকে নেমে এলেন শুক্লা। প্রায় প্রাণ হাতে করে পরিকি মরি ছুটেছেন। পালাতে হবেই তাকে, যে করেই হোক এখান থেকে তাকে পালাতে হবেই। হাঁপাতে হাঁপাতে নিচের হল ঘরে নেমে এলেন তিনি। তিনি কি সত্যি পাগল হয়ে যাচ্ছেন? যা দেখছেন, যা ঘটছে, সবটাই কি কারোর কল্পনা হতে পারে? চূড়ান্ত ভয়ের সঙ্গে একটা অসহায় কান্নাও তাকে গ্রাস করেছে। দু একবার শাড়িতে পা বেঁধে সপাটে আছড়ে পড়লেন মাটিতে। হাতে পায়ে ব্যথা পেলেন, কিন্তু তবু থামলেন না। পালাতে হবে তাকে, আর কোনো উপায় নেই তার হাতে। পাগলের মতো দৌড়তে দৌড়তেই তিনি সজোরে ধাক্কা খেয়েছেন কারোর সাথে। ভয়ার্ত বিধ্বস্ত মানুষটি দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে অতি পরিচিত একটি মুখ। দীর্ঘকালের বিশ্বস্ত ভৃত্য ভোলা। সে ওই সুপ্রাচীন বটগাছটির মতো একটি নিরাপদ আশ্রয় নিয়ে দাঁড়িয়ে রয়েছে। অবশেষে একজন আপন মানুষ, একটু উষ্ণতা, একটু স্বস্তি। এতক্ষণ আতঙ্ক আর প্রবল নিরাপত্তাহীনতা বোধ হয় সমস্ত অনুভূতি মুছে দিয়েছিল শুক্লার মন থেকে। এবার ভোলাকে ছেলে মানুষের মতো দুহাতে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন শুক্লা। কোনো মতে বললেন, ভোলা ভোলা ভোলা, ও ঘরে, ও ঘরে কেউ আছে, কিছু আছে ও ঘরে, আমায় বাঁচা, প্লিজ প্লিজ আমায় বাঁচা। ভোলা একটু মাথা নিচু করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে আস্তে চোখ তুলে তাকালো কর্ত্রীর দিকে। শুক্লা তার মুখের দিকে তাকিয়েই তড়িতাহতের মতো কেঁপে উঠে কয়েক পা পিছিয়ে গেলেন। হে কি, ভোলার চোখ দুটো সম্পূর্ণ সাদা। অবিকল সেই অফিসারের পাথরের চোখ দুটো যেন কেউ বসিয়ে দিয়েছে তার চোখে। একদম ফকফকে সাদা চোখে তাকিয়ে আছে সে। যন্ত্রচালিতের মতো সে বলে উঠল, আমি জানি যা হয়েছিল। ভোলার ঠিক পিছন থেকেই আরও একটা কণ্ঠ যেন বলে উঠল সেই একই কথা, সেই একই বাক্য। ভয়ে বিহ্বল দৃষ্টিতে শুক্লা দেখলেন একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ এসে দাঁড়িয়েছে হল ঘরে। তার পরনে ডাক্তারের অ্যাপ্রন, হাতে সার্জিক্যাল নাইফ, চোখ দুটো সাদা। ভোলার হাতেও একটা ছুরি, কিচেন নাইফ। দুজনেই হাতের ছুরি দুটো সামান্য তুলে ধরে তোতা পাখির মতো সমবেত স্বরে বলল, আমি জানি যা হয়েছিল। আমি জানি। এখন সময় ঠিক রাত 3টে। গোটা বাড়িটা এখন নিঝুম। ঘণ্টা চারেক আগেও এখানে পুলিশের দাপাদাপি চলছিল। অ্যাম্বুলেন্সের গগন বিদারী চিৎকার, পুলিশের জোরালো বুটের খটখট আওয়াজ, উচ্চস্বরের জেরায় উচ্চকিত হয়েছিল গোটা পরিবেশ। দুটো লাশ পাওয়া গেছে বাড়িতে। একটা দেহ ভোলার, অন্যটা বন্দ্যোপাধ্যায় পরিবারের অপরিচিত হলেও পুলিশ তাকে শহরের নাম করা ডাক্তার হিসেবে চিহ্নিত করেছে। ডাক্তারবাবুর সম্পূর্ণ নাম ডক্টর পূর্ণেন্দু সেন। পাওয়া গিয়েছে চিলড্রেন্স পার্কের সেই অজ্ঞাত পরিচয়ের লোকটির হদিশ। সে নাম করা হিস্ট্রি শিটার, শহরের অন্যতম দাগি সুপারি কিলার রশিদ মণ্ডল। কিন্তু হঠাৎ করে সে আত্মহত্যা করল কেন, তা এখনও অজ্ঞাত। যেমন অপরিচিত ডাক্তার ও ভোলার আত্মহত্যার পিছনেও কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ,
ভোলা এবং আগন্তুক দুজনেই আত্মহত্যা করেছে। দুজনেই হাতের ছুরিটা নিজেদের বুকে গেঁথে দিয়েছিল, কিন্তু কেন সেটা কেউ জানে না। সুচরিতা ও প্রণব বাড়ি ফিরে এসেই আবিষ্কার করেছিলেন ব্যাপারটা। হলঘরে দুটো মৃতদেহের মাঝখানে নির্বাক পুতুলের মতো জড়ো সড়ো হয়ে বসেছিলেন শুক্লা। কিন্তু কি হয়েছিল, কেন হয়েছিল, কিছুই বলতে পারছিলেন না। পুলিশও তার মুখ থেকে কোনো কথা বের করতে পারেনি। তিনি শুধু মেঝেতে গুটিসুটি হয়ে বসে হি হি করে কাঁপছেন আর একটাই কথা বিড়বিড় করে বলছেন। 24 ঘন্টাও হয়নি, একের পর এক লাগাতার মৃত্যু। শুরু হয়েছিল ইনভেস্টিগেটিং অফিসারকে দিয়ে, কিন্তু আদৌ শেষ হয়েছে কিনা তা বলা দায়। 24 ঘন্টায় 4 জন, তাও অদ্ভুত পদ্ধতিতে আত্মহত্যা। যদিও এখনো পুলিশ আত্মহত্যার থিওরিতে বিশ্বাস করছে না, তবু এক অসহায়, মানসিকভাবে পর্যদস্তু ও ক্ষীণকায় শিক্ষিকা ছুরি দিয়ে নিজেরই বাড়ির চাকর ও একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মারবেন, তাও তো বিশ্বাসযোগ্য না। আর সুপারি কিলার রশিদ যে নিজেই ট্রাকের সামনে ঝাঁপিয়ে পড়েছিল, তা প্রতিষ্ঠিত সত্য। ট্রাক ড্রাইভার তাৎক্ষণিকভাবে পালিয়ে গেলেও পরে তাকে ধরতে পেরেছে পুলিশ। তার বয়ান প্রণব সুচরিতার সঙ্গে হুবহু মিলে গিয়েছে। ট্রাফিক সিগন্যালের সিসিটিভি ফুটেজেও যতটুকু দেখা গেল, তাতেই স্পষ্ট যে লোকটা নিজেই ঝাঁপিয়ে পড়েছিল ট্রাকের সামনে। সন্দেহের কোনো অবকাশ মাত্র নেই। তবুও তারা একের পর এক প্রশ্ন করে গিয়েছে শুক্লাকে। ঘটনাটা কখন ঘটেছে, কিভাবে ঘটেছে, এর পিছনে কারণ সম্পর্কে শুক্লার কোনো রকম ধারণা আছে কিনা, ইত্যাদি রুটিন প্রশ্ন। আর প্রত্যেকবারই বিড়বিড় করে একই কথা বলে গিয়েছেন শুক্লা। অবশেষে কিছু বুঝতে না পেরে ওদের সাময়িকভাবে নিষ্কৃতি দিয়েছে পুলিশ। শুক্লাকে ফ্যামিলি ফিজিশিয়ান এসে দেখেও গিয়েছেন। তার শারীরিক ও মানসিক অবস্থা দেখে কিছু ওষুধ আর সেডেটিভ প্রেসক্রাইব করে দিয়েছেন। আপাতত সেই সেডেটিভের কল্যাণেই গভীর ঘুমে হয়তোবা প্রশান্তি খুঁজে পেয়েছেন তিনি। তার অবস্থা দেখে সুচরিতাও আপাতত এ বাড়িতেই থেকে গিয়েছে। একতলায় গ্র্যান্ডফাদার ক্লকে ঢং ঢং করে ঠিক 3টে ঘন্টা পড়ল। চতুর্দিক জনহীন, শুধু 2-1টা বেওয়ারিশ কুকুর মাঝে মধ্যে কেঁদে উঠছে। কুকুরের কান্না অশুভ, তার উপর এত রাতে দূর থেকে ভেসে আসা করুণ ডাক কেমন যেন অলৌকিক লাগছে। আকাশে আজও মেঘ জমেছে। কালো রঙের থরে থরে জমাট বাঁধা অন্ধ মেঘগুলো দেখলে ভয় হয়, যেন ওগুলো মেঘ নয়, প্রকৃতির ভ্রুকুটি। দূর থেকে আবার কুকুরের কান্না ভেসে এলো। অসহায় কাঁদুনি, শুনলেই অস্বস্তি লাগে। এমনভাবে কাঁদছে যেন জাগতিক প্রাণী না, কোনো অতৃপ্ত প্রেতাত্মা গুমড়ে গুমড়ে কেঁদে মরছে। তার সঙ্গেই একটা খসখস শব্দ। অন্ধকারের মধ্যেই প্রকট হলো এক আবছায়া মূর্তি। কিছুক্ষণের প্রতীক্ষা, তারপরই দপ করে আলো জ্বলে উঠল। ছায়াটার বাঁ হাতে একটা টর্চ, ডান হাতেও ধাতব কিছু একটা চকচক করছে, তবে এখনো স্পষ্ট দেখা যাচ্ছে না যে ওটা কি। ছায়ামূর্তি বাড়ি থেকে বেরিয়ে আস্তে আস্তে এগিয়ে গেল ভূপতিত মহিরুহটার দিকে। কাঠের গায়ে একটা ধাতব ধারালো জিনিসের কোপ পড়ার শব্দ। কুড়ুল। ছায়াদেহ ভীষণ উত্তেজিত। বটগাছটার শাখা প্রশাখায় এক হাতেই কুড়ুল ধরে কোপের পর কোপ মারছে। এই গাছটাই যত নষ্টের গোড়া। এটাকে এখনই ঝড়ের আঘাতে উল্টে পড়তে হলো, তাও এমনভাবে পড়েছে যে নির্দিষ্ট জায়গাটা খুঁজে বের করা
প্রায় অসম্ভব। লোকজন ডেকে সাফ করানো বড্ড বিপজ্জনক। কে জানে কেঁচো খুঁড়তে গিয়ে যদি কেউটে বেরিয়ে যায়। এখনই যা করার করে ফেলতে হবে। গাছটা সরানো যাবে না, তবু যদি কোনোভাবে একটু ডালপালা সরিয়ে দিয়ে জিনিসটা বের করা যায়। পারবে না। ছায়ামূর্তির ঠিক পিছন থেকেই ভেসে এলো একটি বালকের কণ্ঠস্বর। তার হাতের টর্চটা হঠাৎ করে কেমন যেন পাগলামি শুরু করলো। টর্চের আলো হঠাৎই প্রচণ্ড তীব্র হয়ে জ্বলে উঠে পরক্ষণেই ক্ষীণ থেকে ক্ষীণতর হতে শুরু করেছে। ক্ষীণ হতে হতেই আবার দপ করে জ্বলে উঠল সেটা। আলোর রীতিমতো নাচানাচি শুরু হয়েছে। ছায়ামূর্তিটা একটু ঘাবড়ে গিয়ে ঘুরে দাঁড়ায়। টর্চের আলোর আওতার বাইরে সুস্পষ্ট একটা ছোট্ট মানুষের অন্ধকারাচ্ছন্ন দেহরেখা। বোঝা যায় যে দাঁড়িয়ে রয়েছে সে একটি বালক। ছোট্ট মূর্তিটা নড়ল না ঠিকই, তবে আবার শোনা গেল তার কণ্ঠস্বর। বাবা, আমি জানি সেদিন যা হয়েছিল। ভাবি? অন্ধকারের মধ্যেই স্পষ্ট শোনা যায় প্রণবের গলা। ভাবি? ভাবি তুই? তুমি পারবে না বাবা। সেদিনও তুমি পারোনি, এখনো পারবে না। বালকের গলায় অমোঘ ভবিষ্যৎবাণী। প্রণব স্নেহার্দ্র গলায় বললেন, কি বলছিস বাবা? আমি জানি সেদিন যা হয়েছিল। সেদিনও হয়নি, আজও হবে না। বালকের কণ্ঠস্বর আরও কয়েক পর্দা চড়ল। প্রণব কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলেন সেই বালকের আবছায়া মূর্তির দিকে। তারপর আস্তে আস্তে হাঁটু গেড়ে বসে পড়লেন। অসম্ভব অনুতাপ আর প্রচণ্ড যন্ত্রণা মাখা কণ্ঠে বললেন, ভাবি, ভাবি আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস কর। ভাবি, ভাবি বিশ্বাস কর, ওটা একটা অ্যাক্সিডেন্ট, ওটা একটা অ্যাক্সিডেন্ট। আবার ভেসে এলো সেই একই বাক্য। আমি জানি সেদিন যা হয়েছিল। আমি তোকে মারতে চাইনি ভাবি। ওটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল ভাবি। মাকে মারতে চেয়েছিলে, সেটা অ্যাক্সিডেন্ট নয়, মার হচ্ছিল। মুহূর্তের মধ্যে প্রণবের চোখের সামনে ভেসে উঠল ছিন্ন বিচ্ছিন্ন দৃশ্য। মনে পড়ল সেই সুপারি কিলার রশিদের কথা। লোকটা খুব মৃদু স্বরেই বলেছিল, এই এত মগজমারির কি আছে বলুন তো উকিল সাহেব? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তো লিগাল। সুপ্রিম কোর্ট পর্যন্ত পারমিশন দিয়ে দিয়েছে। আপনি আমার চেয়ে ভালো জানেন। এরকম মারাত্মক কাজ করছেন কেন? ম্যাডামকে বলে দিন না। কি বলবো ম্যাডামকে? বলবো যে তোমার বোন সুচরিতার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। হ্যাঁ, বলবো যে পিল নেওয়া সত্ত্বেও সে প্রেগনেন্ট হয়েছে। এখন বোঝা যাচ্ছে না, কিন্তু কয়েক মাস পরেই বোঝা যাবে ওর পেটের বাচ্চাটা আমার। এইসব বলবো ম্যাডামকে? ঝাঁঝিয়ে উঠেছিলেন প্রণব। সুপারি কিলার ব্যঙ্গবঙ্কিম হাসে। আরে তাহলে ডিভোর্স দিন না। খামোকা কিচাইনের কোনো মানে হয়? শালিকে বিয়ে করতে হলে বউকে খুন করতে হবে, এমন মাথার দিব্যি কে দিল? আর ইউ ইনসেন রশিদ? শুক্লাকে ডিভোর্স দেবো আমি কোন গ্রাউন্ডে? তার দিক থেকে তো কোনো ত্রুটি নেই। তাছাড়া ডিভোর্স দিলে তাকে খোরপোশ দিতে হবে। সবচেয়ে বড় কথা, আমার ছেলে বাবি, সে এখন সব কিছু বোঝে। ডিভোর্স হলে আমার ছেলের কাস্টাডি শুক্লা পাবে। বাবি আমাকে ভালোবাসলেও ওর মাকে ছেড়ে থাকতে পারবে না। আর এসব জানার পর তো আমার সঙ্গে আরও থাকবে না। আর বাবিকে ছাড়া আমি থাকতে পারবো না। রশিদ হাসতে হাসতে মাথা চুলকোয়। লে হালুয়া। আপনাদের বড় মানুষদের ব্যাপার স্যাপার সালা বহুত গড়বড়ের। বউয়ের কোনো খুঁত নেই, ছেলেকে ছাড়া থাকতে পারবেন না, তবে শালির সঙ্গে ইন্ডিপেন্ডি করতে গেলেন কেন? আমরা অশিক্ষিত পাবলিকরা তো বউয়ের খুঁত থাকলে তবেই অন্য মেয়ে ছেলে মুখো হই। আপনারা শালে এমনি এমনি, কোনো অশান্তি নেই, কিছু নেই, অথচ মজায় আছেন।
রশিদের কথাগুলো যেন সপাটে একটা থাপ্পড় কষিয়ে দিয়েছিল প্রণবের মুখে। একটা সুপারি কিলার তাকে ধর্মের পাঠ পড়াচ্ছে। সত্যিই তো, বহু বছরের দাম্পত্য জীবনে শুক্লার দিক থেকে কোনো রকম কোনো অভিযোগ করার সুযোগ পাননি তিনি। শুক্লা পারফেক্ট ঘরণী, পারফেক্ট স্ত্রী এবং অবশ্যই একজন পারফেক্ট মা, কিন্তু পারফেক্ট প্রেমিকা নন তিনি। সুচরিতার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার কারণ ওই একটাই, সে দামাল, শুক্লার মতো লাজুক না। সুচরিতা অনেক বেশি সাহসী এবং বুদ্ধিমতী। কোর্টে সিংহের উপযুক্ত, সিংহীর মতো লড়াই করতে জানে সে। বহু বছর একঘেয়ে উত্থান পতনহীন দাম্পত্য জীবনে অভ্যস্ত প্রণব তার মধ্যে রোমাঞ্চ খুঁজে পেয়েছিলেন, আর সুচরিতা খুঁজছিল সম্পর্কের পরিচয়। বারবার বলছিল, অনেক হয়েছে, আর কতদিন এমন লুকিয়ে লুকিয়ে চলবে সব? এবার তুমি দিদিভাইকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। কিন্তু সেটাই তো পেরে উঠছিল না প্রণব। শুক্লার শান্ত আনন্দিত মুখ, ছেলের সঙ্গে মায়ের নিবিড় ভালোবাসার সম্পর্ক তাকে কিছুতেই ভাঙনের কথা বলতে দিচ্ছিল না। দিনের পর দিন বাধ্য হয়েই এক পারফেক্ট স্বামীর অভিনয় করে চলেছিলেন। ওদিকে সুচরিতা ঘোষণা করল, আমি প্রেগনেন্ট প্রণবদা। প্রণব একদিকে দিনের পর দিন, মাসের পর মাস আদর্শ স্বামীর অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। এবার দুনিয়ার সব রাগ গিয়ে পড়ল শুক্লার ওপর। এই নারীর জন্য কিছুতেই তিনি সুচরিতাকে বিয়ে করতে পারবেন না। এই নারীর জন্য তাকে হয়তো সন্তান সুখ থেকেও বঞ্চিত হতে হবে। এই নারী নিজেকে আদর্শ স্ত্রী প্রমাণ করে প্রণবকে লম্পট প্রমাণ করে দেবে। বাবি তাকে ঘেন্না করবে, সমাজ তাকে ঘেন্না করবে। সবাই বলবে বউটা ভালো ছিল, লোকটাই, আর বাবি বলবে আমার বাবা চরিত্রহীন। আর সহ্য করতে পারছিলেন না প্রণব। সন্তান, সমাজ, সুনাম সবকিছু বাঁচানোর একটাই উপায়, শুক্লাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। আইনি পথে না, বেআইনি পথে। বহুদিনের পুরনো ভৃত্য ভোলাকে নরমে গরমে পথে এনেছিলেন তিনি। ভোলা সেদিন শুক্লার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। তিনি নিজে চলে গিয়েছিলেন কোর্টে, কারণ খোদ আদালতে উপস্থিত থাকার চেয়ে বড় অ্যালিবাই আর নেই। রশিদকে প্রচুর টাকা দিয়েছিলেন। প্রণব জানতেন লাঞ্চের পর শুক্লা নিজের ঘরে বিশ্রাম নেবেন। ঘুমের ওষুধ খাওয়ার দরুন তার ঘুম ভাঙবে না। বাবি নিজের রুটিন অনুযায়ী অতনুদের বাড়িতে খেলায় ব্যস্ত থাকবে। ভোলাকে তো আগেই হাত করেছিলেন, পুরো ফাঁকা মাঠ। সুপারি কিলার রশিদ ঠিক নিজের কাজটা করে দেবে। একটা দুর্বল নারীর গলা টিপে মারতে তার হাতও কাঁপবে না। তার কেস ফাইল থেকে জেনেছিলেন খুনের কোনো প্রমাণ রাখে না রশিদ, এমনকি গলায় হাতের ছাপ পর্যন্ত থাকবে না। তারপর স্বাভাবিক মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার জন্য ডক্টর পূর্ণেন্দু সেন তো আছেনই। একদম পারফেক্ট প্ল্যানিং করেছিলেন প্রণব বন্দ্যোপাধ্যায়। তিনি জানতেন এটাই সোশ্যাল ইমেজ রক্ষা করে ছেলের কাছে নিজের সম্মান বাঁচিয়ে শুক্লার হাত থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায়। কিন্তু এটা জানতেন না ঠিক সেদিনই সৃজন টেবিল টেনিসে হারবে, সেদিনই মুড অফ হবে তার, এবং সেদিনই সে বন্ধুদের সঙ্গে ঝগড়া করে সময়ের অনেক আগে বাড়ি ফিরে আসবে, আর ফিরেই সে শটান মায়ের ঘরে হানা দেবে। আর ছোট্ট ছায়াটার সামনে হাঁটু গেড়ে বসে অনুতাপে কাঁদছিলেন তিনি। কি করে জানবেন যে শুক্লাকে খুন করতে আসা রশিদকে সৃজন দেখে ফেলবে? কি করে বুঝবেন যে ছেলের জন্য এত কিছু, সেই ছেলেকেই নিজেকে বাঁচাতে গিয়ে খুন করে ফেলবে নিষ্ঠুর সুপারি কিলার? রশিদ প্ল্যান মাফিক শুক্লার ঘরে ঢুকেছিল। তাকে সাহায্য করছিল ভোলা, কিন্তু শিকারকে মারার আগেই সে ঘরে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে সৃজন। আর নিষ্ঠুর খুনি প্রত্যক্ষদর্শী ছেলেটাকে দেখে ঘাবড়ে গিয়ে 12 বছরের বালককেই
গলা টিপে মেরে ফেলে। সব শেষ হয়ে গেল, সব শেষ। আমি তোকে মারতে চাইনি বাবি, বিশ্বাস কর, আমি তোকে মারতে চাইনি। বালকের ছায়ামূর্তি নীরব। ভুলুণ্ঠিত বটগাছটা যেন একটু নড়ে উঠল। এই গাছটার তলায় নিজের হাতে সন্তানের নিথর দেহটা পুঁতেছিলেন প্রণব। বাবির হস্তক্ষেপে সেদিনের পুরো পরিকল্পনাই ভেস্তে যায়। শয়তান খুনিটা বাবিকে খুন করে পালিয়েছে দেখে ভয়ার্ত ভোলা ফোন করেছিল প্রণবকে। তিনি প্রথমে অসম্ভব শোকে কি করবেন কি বলবেন বুঝতে পারেননি। ভোলা উপায়ন্তর না দেখে সৃজনের মৃতদেহটাকে গভীর রাত অবধি লুকিয়ে রেখেছিল স্টোর রুমে। বাতিল বৃদ্ধ ফার্নিচারের তলায় সযত্নে রাখা ছিল তার লাশ। পুলিশ যখন বাইরে তাকে তন্ন তন্ন করে খুঁজছে, তখন নিজের বাড়ির স্টোর রুমেই শুয়েছিল প্রাণহীন সৃজন। গভীর রাতে সুযোগ বুঝে প্রণব আর ভোলা তাকে ঠিক বটগাছটার তলাতেই সমাহিত করেন। তুমি আর পারবে না বাবা, মাকে মারতে তুমি আর কখনোই পারবে না, আমাকেও সরাতে পারবে না। আমি সব সময় এইখানেই থাকবো, মায়ের কাছে। স্পষ্ট কাটা কাটা উচ্চারণে বলল বালক। প্রণব বুঝলেন তার বিদেহী সন্তান সবই জানে। ওর কাছ থেকে আর কিচ্ছু লুকোনো যাবে না, যেমন লুকোনো যায়নি ইনভেস্টিগেটিং অফিসারের সেইন দৃষ্টি থেকে। অফিসার জানতে পেরেছিলেন সবই। প্রচুর টাকা খাইয়ে তার মুখ বন্ধ করতে হয়েছিল প্রণবকে। সুচরিতাকে অনেক বুঝিয়ে বাঝিয়ে ভ্রূণ নষ্ট করতে রাজি করিয়েছিলেন। সুচরিতা এইসব প্ল্যানের কথা কিচ্ছু জানত না। তাকে আশ্বাস দিয়েছিলেন যে শুক্লাকে ডিভোর্স দিয়ে ওকেই বিয়ে করবেন। কিন্তু শুক্লাকে আর সহ্য হচ্ছিল না। মনে হচ্ছিল রশিদ না, এই নারী তার সর্বনাশ করেছে। ওর জন্যই সৃজনকে হারিয়েছেন তিনি। এমনিতেই মানসিকভাবে শুক্লা চরম বিপর্যস্ত ছিলেন। কি হবে যদি ড্রাগের ওভারডোজে তিনি মারা যান, অথবা অবসাদ সহ্য করতে না পেরে প্রচুর স্লিপিং পিল খেয়ে আত্মহত্যা করেন? সন্তানকে তো প্রণব হারিয়েছেনই, তবে এই নারীর বেঁচে থাকার অর্থ কি? ভোলার দায়িত্ব ছিল শুক্লার খাবারে অতিরিক্ত ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়ার। কিন্তু তার আগেই একের পর এক আত্মহত্যা। 24 ঘন্টার মধ্যে 4-4টে মানুষ শেষ। আমি জানি কি হয়েছিল, একজন এখনো বাকি আছে, মাস্টারমাইন্ড। তুমি আর কোনো দিন আমার মায়ের দিকে হাত বাড়াতে পারবে না বাবা, কোনো দিন না। বাবি, 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 বাবি। প্রণব কিছু একটা বলতে গেলেন, কিন্তু তার আগেই তার নিজের হাতের কুড়ুলটাই যেন জীবন্ত হয়ে লাফিয়ে উঠল। সেকেন্ডের ভগ্নাংশে অমানসিক জোরে সানানো ফলাটা বসে গেল প্রণবেরই কণ্ঠনালীতে। তিনি একটি আর্তনাদ করে ওঠারও সময় পেলেন না। বিস্ফারিত চোখ দুটোয় আস্তে আস্তে নেমে এলো মৃত্যুর অন্ধকার। ছিন্ন বিচ্ছিন্ন মহামহিম বটগাছটার মতোই তিনিও লুটিয়ে পড়লেন মাটিতে। শরীরটা থরথর করে শেষবারের মতো কেঁপে উঠল। পরক্ষণেই সব শেষ। শুক্লা তখন নিজের ঘরে গভীর ঘুমে মগ্ন। তিনি স্বপ্ন দেখছিলেন না, এবার আর কোনো দুঃস্বপ্ন না। দেখছিলেন বটগাছটার নিচে দাঁড়িয়ে আছে সৃজন। খিলখিল করে হাসছে আর চিৎকার করে আবৃত্তি করছে তার প্রিয় কবিতা। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না? আহা, ঠিক যেন এক গল্প হতো, তবে শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে?
পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যি খোকা ছিল মায়ের কাছে। ঘুমের মধ্যেই শুক্লা মিষ্টি হাসলেন। বটগাছটার পাতা শিরশিরিয়ে এক ঝলক আর্দ্র হাওয়া বয়ে গেল। শেষ হলো আমাদের আজকের গল্প সায়ন্তনী পুততুণ্ডের আমি জানি যা হয়েছিল। গল্পের সূত্রধার, গল্প পাঠ, পর্ব পরিচালনা ও শব্দগ্রহণে আমি অর্ণব, প্রণবের চরিত্রে শীর্ষেন্দু, শুক্লার চরিত্রে উষসী, সৃজনের চরিত্রে স্বাগতা, সুচরিতার চরিত্রে অস্মিতা, রশিদ ও রেডিও ঘোষকের চরিত্রে শুভম, ইন্সপেক্টরের চরিত্রে অর্ঘদীপ, ওসির চরিত্রে মানব, ভোলার চরিত্রে মিস্টার ফ্রিক ও ডাক্তারের চরিত্রে সৌভিক। আমরা আজ আমাদের পাশে পেয়েছি ওয়েল অফ টেলস চ্যানেলের পক্ষ থেকে শীর্ষেন্দু ভৌমিক ও স্বাগতা সাহাকে, বংশর্টের পক্ষ থেকে শুভম চৌধুরীকে এবং কার্টুন ফ্রিক্সের তরফ থেকে মিস্টার ফ্রিককে। ওদের চ্যানেলের লিংক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের সঙ্গে যোগাযোগের সমস্ত ঠিকানাও পাবেন ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আমরা। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসছি আমরা। ততদিন প্লিজ ডু কেয়ার টু স্টে টিউনড। নমস্কার।